একটা লাল রঙের পুরনো বাড়ি জন্ম দেয় শৈশবের হাজারটা স্মৃতি, ভালোবাসা, বন্ধুত্ব, ভুল, ক্ষমা আর একটা জীবনের মানে খুঁজে পাওয়ার গল্প। আজকে আমরা শুনবো এমনই এক গল্পের কথা যেখানে কিশোর বয়সের একদল ছেলে মেয়ে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, ভালোবাসার ভাষা শেখে আর শেষ পর্যন্ত বুঝতে শেখে বাড়ি কেবল একটা জায়গা না, বাড়ি মানে অনুভব, বাড়ি মানে হৃদয়। ওয়েলকাম টু অলওয়েজ হোম। আজকের এই গল্প তোমাদের জন্য গপ্প বাই রোজ থেকে এক কাপ চায়ের মতো গরম গরম ভালোবাসা নিয়ে। ড্রামার শুরুতেই আমাদের দেখানো হয় জেনের পরিবারকে। ওরা শিশুই নামের একটা শহর থেকে তিয়ানহি নামের এই শহরে নতুন এসেছে। জেনের মা একজন ডাক্তার, সে একটা হাসপাতালে চাকরি নিয়েছে এবং তারা এখন হাসপাতালের আবাসনেই থাকবে। অর্থাৎ জেন যেখানে বসবাস করতে শুরু করেছে তার চারপাশে কেবল ডক্টর আর ডক্টর। তো এখানেই ওর প্রথম দেখা হয়ে যায় জিং নামের একটি ছেলের সঙ্গে, যে ওর পাশের বাসাতেই থাকে। কিন্তু ওদের প্রথম দেখা হওয়াটা ছিল খুবই অকওয়ার্ড, কারণ জিং এর দুষ্টামির জন্যই চেনের মাথায় একটা পাখি পটি করে দেয়। জিং চেনকে একটা টিস্যু পেপার দিয়ে বলে তোমার মাথায়, এটা বলেই জিং ওর বাসায় চলে যায় আর চেন ওর বাসার দিকে তাকিয়ে থাকে, মানে ওরা পাশাপাশি অ্যাপার্টমেন্টেই থাকে। এরপরে আস্তে আস্তে চেন ওর রুমের ভিতরে আসে আর ও গোসল করে আগামীকালে স্কুলে যাবে তার জন্য রেডি হতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই চেন কল্পনা করে আগে ও যে শহরে থাকতো সবাই ওকে ওখানকার ফ্লাওয়ার বলে ডাকতো। ওর ধারণা ও নতুন স্কুলেও খুব ভালোভাবেই মানিয়ে নিতে পারবে। তো টিচার ওকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ও যে ক্লাসে ক্লাস করতে এসেছে সেখানে কিন্তু জিংও ক্লাস করছে। চেন যার পাশে বসেছিল অর্থাৎ ওর ডেস্কমেট, সেই মেয়েটার নাম ছিল চিচি। এই মেয়েটি কিন্তু চেনকে অনেক বেশি পছন্দ করে নিয়েছে। ওদের দুজনের ভিতরে বন্ধুত্বটা খুব ভালো হয়েছে। টিফিন টাইমে চেন দেখতে পায় সবাই ক্লাসে বসেই খাচ্ছে। ও তখন চিচিকে বলে কেউ ক্যাফেটেরিয়াতে যাবে না? চিচি বলে আমাদের স্কুলে তো কোনো ক্যাফেটেরিয়া নেই, কেন তুমি খাবার নিয়ে আসোনি? চেন বলে আমি কি বাইরে থেকে কিনে খেতে পারবো? তখন চিচি ওকে বলে ঠিক আছে চলো, আমিও বাইরে থেকেই খাবো। এটা বলে ও ওকে সঙ্গ দেওয়ার জন্য ওর সঙ্গে হাঁটতে শুরু করে। তখনই ওদের সামনে জিং আসে আর চিচিকে ডেকে জিং বলে তুমি যেহেতু খাবার কিনতে যাচ্ছ আমার জন্য একটু কিছু কিনে নিয়ে আসবে। চিচি তখন ওকে বলে নিজের খাবার নিজে কিনে খাও। এটা বলে হাঁটতে শুরু করে। এরা দুজন অনেক গল্প করে। গল্পে ওরা বুঝতে পারে ওরা দুজনেই আসলে খুবই কাইন্ড এবং ফ্রেন্ডলি। এরপরে ওরা পুনরায় ক্লাসে চলে আসে। সেদিন ওদের একটা ম্যাথ এক্সাম ছিল। এই এক্সাম খুবই খারাপ দিয়েছিল চেন এবং চিচি দুজনেই। আসলেই ওদের দুজনেরই বেসিক একদম ক্লিয়ার ছিল না। এদিকে আমরা জিংকে দেখতে পাই যে সবসময় লাস্ট হতো, সে এখন লাস্টের দিক থেকে থার্ড হয়েছে। অর্থাৎ ওর পরে এখনো চিচি এবং চেন আছে। সো বোঝাই যাচ্ছে এদের তিনজনের পড়াশোনার অবস্থা কি খারাপ দশা। এরপরে টিচার ওদের তিনজনকেই ডেকে পাঠায়, তিনজনকেই অনেক বকাঝকা করে। কিন্তু টিচার জিংকে বলে তোমার একটু উন্নতি হয়েছে, সবসময় তুমি লাস্ট হতে, এবার তুমি লাস্টের দিক থেকে থার্ড হয়েছ, বেশ ভালোই। ওই এক্সাম পেপারটা নিয়ে বাসায় কিভাবে ফিরবে চেন সেটা চিন্তা করতে লাগে। মা দেখলে তো অনেক বকাঝকা করবে। এর জন্য চেন একটু অভিনয় করতে লাগে যে মায়ের সামনে একটু কেঁদে কেটে বলতে হবে, তাহলে মা আর কিছুই বলবে না। তাই ওই একটু কান্নার প্র্যাকটিস করছিল বাড়ির সামনে দাঁড়িয়ে। আর উপর থেকে ওর এই কান্নার দৃশ্য দেখে নেয় এরা দুইজন, অর্থাৎ জিং এবং সংচং। সংচংকে এখনো সেভাবে আমাদের দেখানো হয়নি, তবে একটু পরেই দেখানো হবে। যাই হোক, ওরা এখন ওটা দেখে বেশ একটু চুপচাপ মেরে থাকে। এর পরের দৃশ্যে চেন রুমের ভিতরে প্রবেশ করে আর সোজা বাথরুমে চলে যায়। এরপরে ও কলের পানি ছেড়ে দিয়ে আবারও একটু কান্নার প্র্যাকটিসটা করে নেয় যাতে মায়ের সামনে একটু ভালো করে কাঁদতে পারে। কিন্তু ওর মা এসে কলটা বন্ধ করে দিয়ে ওকে খেতে ডাকে আর বলে তোমার টিচার অলরেডি আমাকে কল করে সবই জানিয়েছে, তাই এখন এরকম কান্নার অভিনয় করে কোনো লাভ নেই। তাছাড়া এগুলো তো জীবনের বড় কোনো ব্যাপার না, তুমি পড়াশোনা করো, সব ভালো হয়ে যাবে। এরপরে ওকে নিয়ে সোজা জিংদের বাসায় চলে আসে। যেহেতু ওরা পাশাপাশি বাসায় ছিল সেজন্য একটু দেখা করতে এলো, এই আর কি। কিছুক্ষণ পরে জিং দেখা দেয়। জিংকে দেখে চেন অবাক হয়ে বলে এটা তার মানে সত্যিই ওর বাসা। এরপরে ওদের প্যারেন্টসরা ওদের দুজনকে পাঠিয়ে দেয় আপেল কাটার জন্য। তো কিচেনে ওরা দুজনেই চলে আসে। চেনকে জিং বলে তোমার মনে হচ্ছে চিচির সঙ্গে খুব ভালো সম্পর্ক তাই না? খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে, তুমি আমার একটা ফেভার করবে? চেন তখন বলে কেন, চিচিকে নিয়ে তোমার কি সমস্যা? এরপরে চেন গল্প করতে লাগে আর ওদিকে জিং ওর কাটা আপেলগুলো সব একটার পর একটা খেতে শুরু করে।
তখন চেন রেগে গিয়ে বলে, তুমি যদি আমার কাটা প্রত্যেকটা আপেলই এভাবে খেয়ে নিতে থাকো তাহলে প্যারেন্টসদের কী দেব? এটা বলে ওরা ঝগড়া করতে লাগে। এরপরে ওরা সবাই যখন একসঙ্গে বসেছিল, চেনের মা জিংকে বলে, আমাদের চেন তো রেজাল্ট খুব খারাপ করেছো, তুমি দেখো তো ওর একটা টিউশন ঠিক করে দেওয়া যায় কিনা। তখন জিং বলে, ও তো চাইলে সংচং এর কাছেই পড়তে পারে, কারণ সংচং অনেক ভালো স্টুডেন্ট আর স্কুলের টপার সে। পরের দিন সকালবেলা চেন যখন খুব তাড়াহুড়ো করে স্কুলে যাবে তখনই ও সামনে পড়ে যায় চংচং এর, আর চংচং ওকে দেখেই মনে হয় ক্রাশ খেয়ে গিয়েছিল। যাই হোক, এবার সংচং বলে, তুমি চেন তাই তো, এখানে নতুন এসেছো। এরপরে জিং নিচে নেমে আসে আর বলে, রাইট টাইমে হাজির হয়েছো ব্রো, তোমাকে বলেছে একটু টিউশনি করাতে এই মেয়েটাকে, ও পরীক্ষায় অনেক খারাপ করেছে, তাই স্কুল শেষে তুমি ওকে একটু পড়িয়ে দিও যাতে ওর একটু রেজাল্টটা ভালো হয়। এরপরে চেন ওদেরকে একটা করে বার্ন ডায়ার বলে, এটা আমার মা তৈরি করেছে। এরপরে ওরা স্কুলে যেতে লাগে, কিন্তু জিং আর চেন দুজনেই খুনসুটিতে মত্ত ছিল পুরোটা পথ। আসলে ওদের ভিতরে খুনসুটির সম্পর্কটা অনেক জমে উঠেছে। ওদের তুলনায় সংচং কিন্তু অনেক বেশি ম্যাচিওর ছিল। এদিকে চিচিকে স্কুলে আসতে দেখে তিনজনই পিছন থেকে ডাক দেয়। তখন সংচংকে এখানে চিচি দেখে বলে, তোমরা তিনজন একসঙ্গে? তখন চেন বলে, একসঙ্গেই তো, কারণ আমরা পাশাপাশি বাসায় থাকি, সেজন্য একসঙ্গে এসেছি। আসলে সংচং হচ্ছে আলাদা ক্লাসের স্টুডেন্ট, কারণ সংচং অনেক বেশি ভালো একজন স্টুডেন্ট। এরপরে চিচি ওদের সবার জন্য ওর মায়ের বিদেশ থেকে আনা বিস্কিট বের করে খেতে বলে, কিন্তু সংচং খায় না আর বলে, এটা আমি আগেই খেয়েছি, এটা বলে চলে যায়। আসলে চিচি এবং সংচং ছোটবেলায় এক স্কুলে পড়তো। এরপরে ওরা তিনজন ক্লাসে চলে আসে। স্কুল শেষে সোজা একটা ক্যাফেতে বসে গেম খেলছিল জিং। তখন সংচং ওকে বলে, কি হলো, আমাদের না পড়ানোর কথা ছিল সেনকে, তো ওখানে যাব না? তখন জিং ওকে বলে, আমি খেলবো এবং একটু পরে আমার ট্রেনিং আছে, তুমি যাও, ওকে পড়াও, আমি যাব না। এরপরে সং চলে আসে, এসে দেখে যে একটা ইংরেজি বই নিয়ে প্র্যাকটিস করছে চেন। সং তখন ওকে বলে, হেই, আমার না তোমাকে পড়ানোর কথা ছিল, তো চলো শুরু করি। এরপরে ওরা রুমের ভিতরে চলে আসে। তো সঙ্গে সঙ্গে সেভাবে তো আর ভালো বন্ধুত্ব এখনো জমে ওঠেনি চেনের। চেন প্রথমে জিজ্ঞেস করে, জিং আসবে না? সং বলে, ওর একটু ট্রেনিং আছে, ও আসবে না। এরপরে সং ওকে একটা টেপ রেকর্ডার দিয়ে বলে, এখান থেকে তুমি ইংলিশ প্র্যাকটিস করতে পারবে। এরপরে পড়াশোনা করতে করতে ওদের দুজনের ভিতরে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরদিন সকালবেলা যখন স্কুলে এসে চিং তখন দেখতে পাই ওর খাতার ভিতরেই সঙের খাতা চলে এসেছে। তখন চিচি বলে, সঙের খাতা তোমার কাছে কেন? তখন চেন বলে, ও গতকাল ও তো আমাকে টিউশন করাতে গিয়েছিল, সেজন্য বোধহয় ভুল করে চলে এসেছে। এদিকে আমরা সঙ্গকে দেখে ও টিচারের কাছে এসেছিল এবং এসে বলে, টিচার, আমি ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই না। টিচার এটা শুনে খুবই অবাক হয় আর ওকে বকাঝকা দেয়। এদিকে সঙ্গকে খুঁজতে ওর ক্লাসের সামনে এসেছিল চেন, কিন্তু কেউ ওর সঙ্গে কথা বলে না। এখানকার সবাই পড়াশোনা নিয়ে অনেক বিজি ছিল। কিছুক্ষণ পরেই সঙ্গ এখানে চলে আসে। ও সঙ্গকে বলে, ভুল করে বোধহয় তোমার খাতাটা আমার ভিতরে চলে গিয়েছিল, তো সেটাকেই দিতে আমি এসেছি। খাতা দিয়েই কিন্তু আবার চলে গিয়েছিল চেন। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই ওয়াশরুমের বাহিরে দুটি মেয়ে এসে গসিপ করতে শুরু করে। মেয়ে দুটো বলে, আজকে সকালবেলা আমাদের ক্লাসরুমে এসেছিল চেন নামের একটি মেয়ে। মেয়েটি স্কুলে নতুন ভর্তি হয়েছে, কিন্তু এসেই সে সঙ্গে সঙ্গে নাটক করতে শুরু করে দিয়েছে। এসব কথা আবার জিং শুনতে পায়। জিং শুনতে পেয়ে ওই মেয়ে দুটোকে অনেক শাসায় এবং ওখানে একটা ছেলে এসেছিল তাকেও অনেক রুড কথা শুনিয়ে দিয়ে বলে, যদি সং এবং চেনকে নিয়ে তোমরা কিছু বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এরপরে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পরেই ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে আসে চেন। তখন জিং বলে, তার মানে ওদের পুরো কথাটাই তুমি শুনেছো তাই না? জিং বুঝতে পারে চেনের একটু মনে মনে খারাপ লাগছে, তাই ওকে চির আপ করার চেষ্টা করে। স্কুল শেষে ওরা দুজনেই সঙ্গের জন্য দাঁড়িয়েছিল, কারণ ওদের স্কুল আগেই শেষ হয়ে গিয়েছে। আর স্কুল শেষেও সং অনেকক্ষণই পড়াশোনা করে লাইব্রেরিতে। এরপরে তিনজন বাসায় ফিরতে থাকে, কিন্তু মাঝপথেই কেটে পড়ে জিং, কারণ ওর ট্রেনিং আছে। তো আজকে এর কাছে পড়তে চাচ্ছিল না চেন। চেন সঙ্গকে বলে, তোমার পড়াশোনার ক্ষতি হবে আমাকে পড়াতে গেলে, আমি বরং রুমে ফিরে যাই। এরপরে ওর রুমে এসে দেখে ওর মা ওকে টেক্সট দিয়ে বলে দিয়েছে আজকে ওর মায়ের হাসপাতালে ডিউটি আছে, তাই ও যেন নিজেই কিছু বানিয়ে খেয়ে নেয়, কারণ ওর মা কোনো কিছুই রান্না করে যেতে পারেনি। এরপরে ওর বাবা বিদেশ থেকে ওর কাছে কল দিয়ে বলে ও খেয়েছে কিনা। ওর বাবাকে মিথ্যা বলে আর বলে যে খেয়েছি। এদিকে আমরা সঙ্গের মাকে দেখতে পাই। সঙ্গের মা রান্না করতে করতে সঙ্গকে বলে যে চেনকে একটা মেসেজ দিয়ে বলো যেন এখানে এসে খেয়ে যায়, ওর মায়ের আজকে ডিউটি আছে, সো ওর মা রান্না করেনি। এরপরে সেই মেসেজটা ও
চেনকে পাঠিয়ে দিলে সঙ্গেও উল্টো মেসেজ দিয়ে বলে আমি খেয়েছি, সো আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এই কথা শুনে আবার সঙ্গের মা বলে ও কিভাবে খেলো, বাচ্চা মেয়ে ওকে কিছু রাখতে পারে নাকি। এরপরে খুব মন খারাপ করে একটা ফিল্ডে এসে দৌড়াতে শুরু করে চেন। ওর খুব মন খারাপ ছিল। ঠিক সেই সময় ওকে জিং কল দিয়ে বলে হে কোথায় তুমি। তখন ও জিংকে বলে আমি তো রুমে। তখন জিং ওকে বলে তুমি খেয়েছো। ও তখন জিংকে বলে সবাই কেন খাওয়ার কথা জিজ্ঞেস করছো, আমি খেয়েছি। তখনই ওখানে জিং চলে আসে আর বলে এই তুমি বাসায় তাই না, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। এরপরে ওকে ফলো করতে করতে চেন হাঁটতে শুরু করে, কিন্তু ওর ভয় লাগতে লাগে যে ওকে কোথায় নিয়ে যাচ্ছে জিং। এদিকে সঙ্গ না খেয়ে বসেছিল, তাই ওর মা বলে খাবারগুলো নিয়ে যাও এবং চেনকে গিয়ে দাও। এরপরে আমরা চেনকে দেখি, চেনকে নিয়ে একটা জায়গায় চলে এসেছিল জিং। এটা হলো ওদের সিক্রেট স্পট। এখানে ওরা মাঝে মাঝে দেখা করে। সং চেনের জন্য খাবার নিয়ে এসেছে। আগে এখানে ওরা তিনজন দেখা করত। লি তিয়ান নামের একটি ছেলেও ওদের সঙ্গে দেখা করত, তবে লি তিয়ানকে এখন ওর মা আর এদের সঙ্গে মিশতে দেয় না, তাই এখানে এখন থেকে সং এবং জিং থাকতো। তবে আজকে চেন আসার পরে এই জায়গাটা আবারও ওদের তিনজনের ট্রিও হয়ে উঠল। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই চেন এখান থেকে নিচের দিক তাকিয়ে এটা বুঝতে পারে সেদিন যে এখানে দাঁড়িয়ে কান্নার প্র্যাকটিস করছিল সেটা আসলে উপর থেকে এরা দুইজন দেখে ফেলেছিল। জিং বলে আরে তুমি কেঁদেছো, এই কথা আমরা কাউকেই বলবো না, পরীক্ষায় ফেল করলে কি কেউ এভাবে কাঁদে। ও তখন বলে আমি কান্নাকাটি করিনি। পরদিন সকালবেলা ও যখন আবার স্কুলে যাবে, ওর মা আগেই কাজে বেরিয়ে যায় এবং ওর জন্য খাবার রেডি করে যায়নি। কিন্তু ও যখন স্কুলের উদ্দেশ্যে বের হয় তখন সং ওকে একটা টিফিন বাটি দেয় আর বলে যে আমার মা তোমাকে এগুলো পাঠিয়েছে। আসলে ওদের তিনজনের মাই ডক্টর এবং এক একজনের মায়ের সকাল সকাল ডিউটি থাকে, তো অন্যজনের মা আগে থেকে রান্না করে দেয়, যার ডিউটি থাকে সেই বাচ্চাটা যেন খেতে পারে। এভাবে ওরা তিনজন খাবার ভাগাভাগি করে খেতে লাগে। তবে সঙ্গের মা সব থেকে দারুণ খাবার তৈরি করত। যেদিন সঙ্গের মা খাবার তৈরি করতো ওরা সবাই খুব খুশি হয়ে খেত। এরপরে ওরা স্কুলে আসে। এভাবে কিছুদিন সময় কাটতে লাগে। আজকে পরীক্ষায় বেশ ভালো মার্কস তুলেছে চেন। এটা দেখে চিচি বলে আমিও সঙ্গের কাছে পড়তে চাই। এই কথা শুনে চেন খুবই খুশি হয় এবং চেন এই কথাটা সঙ্গকে জানায়। তবে এই কথাটা জানতো না জিং। জিং সঙ্গকে বারবার বলতে লাগে আজকে তো আমাদের ছুটির দিন, চলো আজকে একটু বাইরে গিয়ে খেলি। কিন্তু চেন বলে না, আজকে আমাদের পড়া আছে, ও আমাদের পড়াবে। তখন জিং বলে পড়াবে মানে আজকে কোনো পড়াশোনা হবে না। কিছুক্ষণ পরে যখন এখানে চলে আসে চিচি, তখনই জিং পড়তে বসে যায়। ওরা দুজনেই কোশ্চেন করে ওঠে এই তুই না খেলতে যেতে চেয়েছিলিস, আবার এখানে পড়তে বসেছিস যে। জিং বলে না আজকে খেলবো না, আজকে আমারও পড়তে মন চাইছে। আসলে জিং মনে মনে অনেক পছন্দ করে চিচিকে, আর চিচি এখানে আসার জন্যই মূলত ও আর খেলতে গেল না। তারপরে ওরা লি তিয়ানকে নিয়ে একটু গল্প করে, লি তিয়ানের সঙ্গে ওদের সম্পর্কটা কিরকম সেটা নিয়ে। লি তিয়ান এমনিতে ছেলেটা খুবই ভালো, অনেক পড়াশোনা করে, তবে ওর মা চায় লি তিয়ান যেন কারোর সঙ্গেই না মিশে এবং যেভাবেই হোক সঙ্গকে যেন বিট করতে পারে। এর জন্য ওকে সবসময় বকাঝকা করে। এগুলো দেখে আবার জিং অনেক হাসে। ওদের মায়েরা এসব নিয়ে আলোচনা করে। লি তিয়ান যে এত বড় হয়ে গিয়েছে, এখনো ওর মায়ের হাতে মারধর বকাঝকা শুনে এসব আবার ওরা নিজেদের ভিতরে গল্প করে মজা নেয়। যাই হোক, এবার ওরা পড়তে বসেছে। পড়তে বসার টাইমে দেখা যায় জিং যেভাবেই হোক চিচির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। এতে ওর দিকে তাকে সং বলে তোর ব্যাপারটা কি বলতো, তুই এভাবে পিছন থেকে কেন ওকে মারছিস, আমার এপাশে বসেও তো ভালোই দেখতে পেতিস। এরপরে ওরা পড়াশুনো করতে লাগে। পড়াশুনো শেষে যখন চিচিকে এগিয়ে দিয়ে আসতে চায় চেন, তখন দেখা যায় চিচির জন্য একটা প্রাইভেট কার নিয়ে অলরেডি কেউ ওয়েট করছে। তখনই চেন বুঝতে পারে চিচি আসলে অনেক বড় লোক একটা ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু চিচি সেটা কোনোদিনও শো আপ করার চেষ্টা করে না, বরং ওই স্কুলে বেশ কিছু পথ হেঁটে হেঁটে আসে এবং ওর সত্যি সত্যি চেনের সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। চেন একদিন ওকে বলেছিল তুমি কি শ্যাম্পু ইউজ করো, সেন্টটা অনেক সুন্দর, তাই ওর জন্য পুরো একটা শ্যাম্পু নিয়ে হাজির হয়ে গিয়েছে চিচি। যদিও চেন এটা নিতে চায়নি, কিন্তু বান্ধবী দিয়েছে বলে কথা। পরেও খুব খুশি হয়ে ওর মাকে এনে সেটা দেখায়। এরপরে আমরা দেখি যে লি তিয়ানের মা সবাইকে ইনভাইট করেছিল। লি তিয়ান এবার পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, সেজন্য সব প্যারেন্টসদের ইনভাইট করা হয়েছিল। লি তিয়ান স্বাভাবিকভাবে কারোর সাথেই কথা বলে না। এই প্রথমবার লি তিয়ানের সঙ্গে কথা বলে চেন। তো ও লি তিয়ানকে বলে তোমার ফিউচার প্ল্যান কি। লি তিয়ান বাইরে পড়াশোনা করতে যেতে চায়, ঠিক যেমনটা চাই সং। তখন এই কথা শুনে চেন বলে তোমরা সবাই বাইরে কেন পড়াশোনা করতে যেতে চাও। ঠিক তখনই এখানে সং চলে আসে। সং চেনকে বলে চলো আমাদের পড়ার সময় হয়েছে। এটা বলে ওরা চলে যায় আর লি তিয়ানের মন খারাপ হয়ে যায়।
আসলে লিতিয়ান সবসময় রুমের ভিতরে বসে পড়াশোনা করে, তাই ওর খুব বোরিং লাগে। ও তখন ওর সার্টিফিকেটগুলোর দিকে তাকিয়ে থাকে, কিন্তু ও কোনো সুখ পাচ্ছিল না মনে। এরপরে আমরা দেখতে পাই আজকে পড়তে এসে চিচি সবাইকে বলে ও আর কোনোদিন পড়তে আসবে না। ওর মা ওকে অনেক বকাঝকা করেছে, আর ওর মা ওর জন্য টিউশন ঠিক করেছে, সেজন্য ও এখন থেকে বাসায় পড়বে। তখন হঠাৎ করে চিচিকে ওরা জিজ্ঞেস করে চিচি বড় হয়ে কি করতে চায়। চিচি তখন বলে ও রাইটার হতে চায়। ওরা তখন সংকে জিজ্ঞেস করলে সং বলে তার বাবা মা চায় সে যেন বাইরে পড়তে চায়, সে ইন্টারন্যাশনাল লেভেলে প্রো লেভেলের স্টুডেন্ট আর কি। আর এদিকে জিংকে দেখে মনে হয় ও ওর্থলেস, কিন্তু না, জিং আসলে অনেক ভালো একজন ফুটবল প্লেয়ার হতে চায়। সবাই যখন জিজ্ঞেস করে চেন কি হতে চায়, চেন কিছুই বলতে পারে না। চেন বলে আমি এখনো সেভাবে তো কিছুই ভাবিনি, তোমাদের সবারই জীবনের লক্ষ্য আছে, কেবল আমারই নেই। কিন্তু ও সংকে বলে একটাই তো জীবন, তুমি কেন বাহিরে যেতে চাও? এতে কি তুমি সুখ পাবে? তোমার তো তাই করা উচিত যাতে তুমি সারাটা জীবন সুখে কাটাতে পারো। এরপরে ও আবারও চিচিকে বাহিরে এগিয়ে দেওয়ার জন্য আসে, কিন্তু জিং বলে আমি ওকে এগিয়ে দিচ্ছি। আসলে জিং চিচির সঙ্গে লাইন মারার চেষ্টা করছিল, কিন্তু চিচি তো জিংকে খুব একটা পছন্দ করে না, চিচি পছন্দ করে সংকে। আর এটা জিং মনে মনে বুঝতে পারে যে চিচি ওকে খুব একটা পাত্তা দেয় না, আর পিছন থেকে ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে চেন। আর চেন নিজের পায়ের দিকে তাকিয়ে বলে এই দুটো পা কোন পথে হেঁটে যেতে চায় আমি নিজেও জানি না। এরপরে ওরা বাসায় আসে আর পড়াশোনা করতে লাগে। এদিকে আমরা দেখতে পাই সঙের মায়ের সঙ্গে সং গল্প করছিল। তো সঙের মা সঙ্গে বলে তুমি আমার গর্ব, আর আমি চাই তুমি সত্যিই জীবনে অনেক শাইন করো। আর ওকে আখরোট বেছে দিতে লাগে। তবে সঙের আজকাল খুবই মন খারাপ থাকে, ও কেমন যেন ডিপ্রেশনে পড়ে গিয়েছে, ওর ভালো লাগে না এত পড়াশুনো আর এই জীবন, যদিও ও খুবই ভালো স্টুডেন্ট। এদিকে আমরা চেনকে দেখি চেনের বাবা বিদেশ থেকে ফিরে এসেছিল। ওর বাবা এবং মা দুজনকেই বলে মা বাবা তোমরা যেহেতু এখানে আছো তোমরা বলো আমি বড় হয়ে কি হব। ওর বাবা মা বলে আমরা তো কিছুই ভাবিনি, তোমার যেটা খুশি মন চায় তুমি সেটা হও। এদিকে আমরা সঙ্গে দেখি সং চুপচাপ ভাবছিল যে জীবনে ও করবেটা কি, এবং ও দেখছিল যে জিং ওর বাবার সঙ্গে ফুটবল প্র্যাকটিস করছে। জিংয়ের মা চায় না যে জিং ফুটবল খেলুক, কিন্তু ওর বাবা চায় ওর স্বপ্নটাকে সাপোর্ট করতে। এদিকে আমরা সংকে বসে চিন্তা করতে দেখি সং আজকে স্কুলে টিচারের কাছে গিয়ে বলেছিল সে তার ক্লাস চেঞ্জ করতে চায়। তো টিচার বলে কেন তুমি এত ভালো একটা ক্লাস চেঞ্জ করতে চাও? ও টিচারকে বলে কারণ এতে আমি সুখ পাচ্ছি না, তাই আমি আমার ক্লাসটি চেঞ্জ করতে চাই। এটা বলে যখন ও বাইরে আসে তখন ওর চিচির সঙ্গে দেখা হয়ে যায়। চিচি ওকে বলে তোমাকে অনেক ধন্যবাদ, কারণ আমি যে রচনাটা কম্পোজিট করেছিলাম সেটা সিলেক্ট হয়েছে। তখনই আরও একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, একটা রচনা লিখে নিয়ে গিয়েছিল চিচি, কিন্তু টিচার সেটাকে ভালো না বললেও সেটাকে ভালো বলেছিল সং, আর বলে তোমার ভিতরে দারুণ মেধা আছে, তুমি ভালো লিখতে পারবে। সেজন্যই তো চিচি আরও উৎসাহ নিয়ে সেই লেখাটা পাবলিশ করেছিল। এদিকে বাড়িতে যখন ফিরে আসে সং তখনই দেখা যায় ওর বাবা মা ওর উপর খুব রেগে আছে। মেইনলি ওর মা খুব রেগে আছে। ওর বাবা মা দুজনেই ডক্টর। ওর মা বলে তোমার টিচার আমাকে কল দিয়ে জানিয়েছে যে তুমি নাকি ক্লাস পরিবর্তন করতে চাও, কেন তুমি এটা চাও? তখন ওর মাকে বলে কারণ ওই ক্লাসে আমার আর ভালো লাগছে না, ইন্টারন্যাশনাল লেভেলের পড়াশোনা আমার ভালো লাগে না, তুমি যে আমাকে বারবার আখরোট বেছে দাও এটাও আমার ভালো লাগে না। সারা জীবন তোমরা যেটা চেয়েছো আমি সেটাই করেছি, কিন্তু এখন আমি একটু নিজের মতো করে বাঁচতে চাই। ওর মা বলে তোমাকে বারবার আমি জিজ্ঞেস করেছি যে তুমি আসলেই বাইরে পড়াশোনা করতে যেতে চাও কিনা, ততবার তুমি বলেছো তোমরা যা বলবে সেটাই করব, তাহলে এখন কেন তুমি এভাবে বলছো? তখন সং বলে ওঠে যে এখন আমি রিয়েলাইজ করেছি জীবনে আমি আসলে সুখী থাকতে চাই। ওর মা তখন রাগ করে ওর বইটই সব বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে সং ওদের সেই মিটিং স্পটে আসে। এখানে এসে সমস্ত ঘটনা সবাইকে বললে ওরা দুইজন বলে কিন্তু তুমি তো খুবই ভালো স্টুডেন্ট, তাহলে কেনই বা ক্লাস পরিবর্তন করতে চাইছো? জিং বলে আচ্ছা সং তুমি কি সেদিন চেনের কথা শুনে খুবই উদ্বুদ্ধ হয়েছো নাকি, যে চেন বলেছিল জীবনে সুখী হওয়াটা ইম্পর্টেন্ট, তুমি ওর কথা কেন শুনতে গেলে? কিন্তু চেন কিছু না বলে সং কিছু না বলেই এখান থেকে উঠে চলে যায়। এরপরে জিং চেনকে বলে দেখেছো ঝামেলা একটা বেঁধে গিয়েছে, এখন আমাদেরকেই এই ঝামেলা ঠিক করতে হবে, তুমি যাও তুমি সংকে বোঝাও আর আমি ওর বাবার কাছে যাচ্ছি। এরপরে জিং সোজা সঙের বাবার কাছে আসে আর ওর বাবাকে বোঝানোর চেষ্টা করে যে ছেলে মেয়েদের সুখের জন্য বাবা মাকেও কিছু স্যাক্রিফাইস করা উচিত। ওর বাবাকে উল্টো জ্ঞান দিতে লাগে, কিন্তু ওর বাবা তো চায় সং যেটা চাইছে সেটাই করুক। এখন সঙের বাবা উল্টো একটা রিপোর্ট কাগজ ধরিয়ে দেয় আবার জিং এর হাতে আর বলে তোমার পায়ের যে
ওয়ার্ল্ড ইনজুরিটা আছে সেটার একটা এক্সরে করিয়ে আসো, কারণ তুমিও তো ফুটবল খেলছো যেটা তোমার মা জানে না। তোমার মা যদি জানতে পারে যে তুমি তোমার ওয়ার্ল্ড ইনজুরি নিয়ে এখনো ফুটবল খেলছো তাহলে সে খুবই রেগে যাবে, তাই এখন থেকে তুমি আমার কাছে চিকিৎসা নিবে। এদিকে চেনকে দেখতে পায়, চেন সঙ্গে সমস্ত বইগুলো বেঁধে আবারও সঙ্গের কাছে আসে আর সঙ্গে বলে, দেখো আমি তোমার বইগুলো নিয়ে এসেছি, এগুলো ফেলে দেওয়া কোনো কাজের কথা নয়। আন্টি হয়তো রাগারাগি করে এগুলো ফেলে দিয়েছে ঠিকই, কিন্তু সে তোমার সত্যি খুবই ভালো চায়। এখন সং বলে, সেই সমস্ত কথা আমি জানি, কিন্তু আমার মাকে এটাও বুঝতে হবে যে আমি কিসে ভালো থাকবো। এদিকে সঙ্গের মা বাকি দুইজনের সঙ্গে গল্প করে আর বলে, আমার ছেলেটার যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না, ও এখন সুখ খুঁজে বেড়াচ্ছে। এদিকে সঙ্গে ওর বাবা সাপোর্ট করে বলে, আগামীকাল থেকে তুমি অন্য ক্লাসে গিয়ে বসবে যে ক্লাসে তুমি পড়তে চাও, তোমার মাকে আমি ম্যানেজ করে নিব। ওর মায়ের খুব রাগ হলেও শেষে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে, সুখের কথা চিন্তা করেই মেনে নেয়। যাই হোক, এভাবে আরো কয়েকটা দিন চলে যায়। এদিকে আমরা জিংকে নিয়ে একটু একটু চিন্তা ভাবনা করতে দেখি চেনকে। চেনের ইদানিং মনে হয় যে জিং অতটাও ওর্থলেস নয়, কারণ ওকে সং বলেছিল খালি চোখে যতটা দেখে জিংকে ওর্থলেস মনে হয় বা মূল্যহীন মনে হয়, ও ততটা নয়, ও খুবই ডেডিকেটেড একটা মানুষ। আর এই কথাটা খুবই মাথায় ঢুকে গিয়েছে চেনের। যাই হোক, এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। আস্তে আস্তে ওদের বন্ধুত্ব আরো গভীর হতে শুরু করে। এদিকে আমরা চিচিকে দেখতে পাই। চিচি অনলাইনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সংকে, ও সংকে খুবই পছন্দ করে আর সং ওর ওই রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট করে নিয়েছে। এদিকে সঙের মা আস্তে আস্তে ছেলেকে একা ছেড়ে দিতে শুরু করেছে। পরদিন ওরা সবাই একসঙ্গে স্কুলে আসে। এখন থেকে সঙও ওদের সঙ্গে একই ক্লাসেই বসবে, আর এটাতে ওদের খুবই ভালো ফিল হয়। এরপরে দেখতে পাই ওদের স্কুলে একটা স্পোর্টস অনুষ্ঠান হবার কথা ছিল, এবং এই প্রতিযোগিতায় জিংদের ক্লাস থেকে কোনো মেয়েই পার্টিসিপেট করতে চাইছে না। জিং তখন বারবার চেনকে ফোর্স করে আর বলে, তুমি প্লিজ অংশগ্রহণ করো। চেন কোনোভাবেই দৌড় প্রতিযোগিতায় নাম লেখাতে চায় না, কিন্তু ওকে বারবার ফোর্স করতে লাগে জিং। এদিকে আমরা জিংয়ের মাকে বলতে শুনি, সে চেনের মায়ের সঙ্গে গল্প করে বলছিল, আমার ছেলেটা কি যে করছে, ওকে এত খেলতে বারণ করছে, তারপরেও ও কেন খেলাধুলা নিয়ে পড়ে আছে। একবার ওর পায়ে অলরেডি ইনজুর হয়ে গিয়েছে, আর এখন সেই পা নিয়ে ও নাকি আবারও ফুটবল খেলছে। ওকে আমি কিভাবে বোঝাবো জানি না। ওর বাবাও কখনো ন্যাশনাল টিমে নাম লেখাতে পারেনি, এখন বাবাও কিনা ছেলেকেই সাপোর্ট করছে। এখন এই বাবা আর ছেলের সঙ্গে জিংয়ের মায়ের ঝামেলা বেঁধে যায়। জিংয়ের মা কোনোভাবেই চায় না তার ছেলের ভবিষ্যৎটা বরবাদ করতে, আর এই কথাগুলো বাইরে থেকে শুনে ফেলে চেন। আসলে চেনের জানালা আর জিংয়ের রুমের জানালা প্রায় পাশাপাশি। চেন যখন শুনতে পায় যে জিংয়ের মা জিংকে বকাবকি করছে এইসব খেলাধুলা নিয়ে, তখনই ও ওকে একটা টেক্সট দেয় আর চেন বলে, আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। কিন্তু পরদিন সকালবেলা ও জিংকে বলে, আমি যে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, এই কথা খবরদার কোনোভাবেই আমার মা যেন জানতে না পারে, যদি জানে আমি তোমাকে মেরে ফেলবো। এরপরে ওরা প্র্যাকটিস করতে শুরু করে। ঠিক তখনই চিচি আসে সঙের কাছে আর বলে, তুমি আমাকে একটু দৌড় প্রতিযোগিতা প্র্যাকটিস করাবে। তখন চিচিকে সং বলে, আমি তো অ্যাথলেট না, তুমি বরং সোজা জিংয়ের কাছে যাও, ওই তোমাকে শেখাবে। চিচি তখন বলে, না ঠিক আছে, এটা বলে চলে যায়। আর ওরা দুজনে মিলেই ট্রেনিং দিতে থাকে চেনকে। চেন অনেক বেশি প্র্যাকটিস করে বাড়িতে আসার পরে ওর মা বলে, কি হলো, তোমার চুলগুলো এরকম লাগছে কেন, আর তুমি হাঁপাচ্ছ কেন? কিন্তু ও ওর মাকে কোনো কিছুই বলে না। আর পরের দিন ছিল ওদের সেই স্পোর্টস ডে। আজকে যেন পেটের ভিতরে গুড়গুড় করছে আগে থেকেই চেনের ভয় লাগছে যে ও জিততে পারবে কিনা। প্রথমে ছেলেদের 1500 মিটারের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে যায়, আর যেখানে খুব দ্রুতই জিতে গিয়েছিল জিং। এতে সবাই খুব খুশি হয়। আর এবার মেয়েদের পালা, আর মেয়েদের ভিতর থেকে ওদের ক্লাস থেকে অংশগ্রহণ করছে চেন। চেনকে বলে, আমি তো অলরেডি জিতে গিয়েছি, এবার তুমি অবশ্যই জিতবে। ওরা সবাই ওকে অনেক ক্রেজ করতে লাগে। শুরু হয়ে যায় দৌড় প্রতিযোগিতা। কিন্তু প্রথম দিকে খুব ভালোভাবে দৌড়ালেও আস্তে আস্তে চেনের ভিতরে যেন দেখা যায় যে ও দুর্বল হয়ে যাচ্ছে, ওর কষ্ট হচ্ছে, ওর বুকে খুবই পেইন হচ্ছে। তাই ও বুকে হাত দিয়ে চেপে ধরে রাখে। তখনই দেখানো হয় একটা ফ্ল্যাশব্যাক। ও আগেও একবার অনেক বেশি ইনজুর্ড হয়ে গিয়েছিল, ওর একটা অপারেশন হয়েছিল যেটা ওর মাথায় হয়েছিল। সেখান থেকেও অনেক উইক এবং খুব একটা দৌড়াদৌড়ি করে না। তবে আজকে যখন ও দৌড়ায় ও অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং ও 3rd স্থান অধিকার করে, কিন্তু কিছুক্ষণ পরেই ও অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যায়।
যেটা জিং দেখতে পায় না, কারণ জিং তখন আরো একটা দৌড়ে ব্যস্ত ছিল। এই দৃশ্যটা সং দেখা মাত্রই দৌড়ে ওর কাছে আসে আর ওকে পাজাকলা করে নিয়ে সোজা স্কুলের ক্লিনিকে নিয়ে চলে আসে। তখন ওকে স্যালাইন দেওয়া হয়। সাথে সাথে চিচি এখানে আসে আর বলে ওর এখন কি অবস্থা। সং বলে তুমি একটু ওর কাছে থাকো, আমি ওর জন্য কিছু খাবার এবং ঔষধ কিনে নিয়ে আসতে যাচ্ছি। এটা বলে সং চলে যায়। চেনের যখন জ্ঞান ফিরে আসে তখন ও চিচিকে বলে আসলে আমার পিরিয়ড হয়েছে, সেজন্যই আমি বেশি দুর্বল হয়ে গিয়েছি। চিচি বলে তোমার কাছে প্যাড নেই তাই না, ঠিক আছে আমি যাচ্ছি এবং তোমার জন্য সেটা নিয়ে আসছি। যখন ও এখানে আসে তখন সং বলে তুমি আবার এখানে। ও সংকে বলে আমি একটা জিনিস নিতে এসেছি চেনের জন্য। সং তখন বলে ঠিক আছে জিনিসটা আমার কাছে দাও, আমি একবারেই দাম দিয়ে দিচ্ছি। একদমই চিচি সেটা সঙের হাতে দিতে চাইছিল না, কিন্তু সং বেশি করে জোর করায় চিচি ওর দিকে প্যাডটা বাড়িয়ে দিলে সং তাকিয়ে থাকে। তারপরে ওটা নিয়ে একসঙ্গে দাম দিয়ে তারপরে আবারও চলে আসে হাসপাতালে। এদিকে ততক্ষণে জিং চলে এসেছিল হাসপাতালে। জিং চেনকে বলে তুমি এতটা দুর্বল কেন হয়ে গেলে, আমি তো খুবই ভয় পেয়েছি, খেলা শেষ না করেই চলে এসেছি। তবে সব থেকে বড় কথা কি জানো, আমরা জিতে গিয়েছি। ওর ক্লাসের অন্যান্য স্টুডেন্টরাও এখানে আসে। এরপরে জিং বলে ঠিক আছে তোমার এই স্যালাইনের সুইটা খুলে দিই আর আমাদের প্রাইসগুলো চলো নিয়ে আসি। এবং এটা খুব ভালো করে সং দেখতে লাগে, কারণ এখানে কোনো ডক্টর ছিল না, তার সত্ত্বেও খুব সুন্দর করে জিং ও স্যালাইনের সুচটা খুলে দিতে পেরেছে। এরপরে ওরা যখন প্রাইজ নিতে আসে অন্য ক্লাসের মেয়েরা ওদের সঙ্গে ঝগড়া করলে চিচিও উল্টো তাদের সঙ্গে ঝগড়া করে আর চেনকে প্রোটেক্ট করে। এভাবে ওদের ভিতরে সম্পর্ক আরও দারুণ হয়ে যায়। এরপরে ওরা 3 বন্ধু মিলে সোজা আসে হাসপাতালে, কারণ 3 জনের মাই এখানে ছিল। কিন্তু চেনের মা চেনের হাত দেখা মাত্রই বুঝে যায় চেনকে স্যালাইন দেওয়া হয়েছিল। তাই চেনের মা বলে তোমার কি হয়েছিল, তুমি কি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, তোমাকে স্যালাইন কেন দেওয়া লেগেছে? তার মানে তুমি কি এমন কিছু করেছো যার জন্য তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছো? তুমি কি কোনো খেলাধুলায় পার্টিসিপেট করেছো? এবার এত ওভার প্রোটেক্টিভ ওভার রিয়েক্টিং করতে দেখে সং এবং জিং দুজনেই অবাক হয়ে বলে সচরাচর তো চেনের মা এরকম করে না, খুব সহজেই চেনকে ছেড়ে দেয়, তবে আজকে কেন এত ওভার রিয়াক্ট করলো, জিনিসটা তো একটু দেখতে হচ্ছে। এরপরে সং বাড়িতে আসে আর ওর মায়ের কাছে জিজ্ঞেস করে যে চেন কি কোনোভাবে অসুস্থ। তখন ওর মা বলে হ্যাঁ ছোটবেলায় ওকে একটা অপারেশন করতে হয়েছিল। এরপরে সং ওর মাকে বলে মা কিভাবে হাত থেকে স্যালাইনের সুচ খুলতে হয় আমাকে একটু শিখিয়ে দাও, আর সেটা কিভাবেও দিতে হয় সেটা শিখিয়ে দাও। ওর মা ওকে শিখিয়ে দিলে দেখা যায় তার ছেলে খুবই খুশি হয়ে গিয়েছে। ওর মা তখন বলে ইদানিং দেখে তোমাকে খুবই হ্যাপি লাগছে, কিন্তু তুমি ডক্টর হওয়ার চিন্তা করছো নাকি? দেখো তোমার বাবা এবং আমি দুজনেই ডক্টর, এবং ডাক্তারি জীবনটা সত্যি খুবই প্যারার, এবং এই জীবনে তুমি একদমই শান্তি পাবে না। এই ক্লান্তিকর জীবন আমি চাই না, আমি চাই তুমি অন্য কিছুতে ফোকাস করো, ডক্টর না হও। এদিকে আমরা চেনকে দেখতে পাই, চেনের মাথার ভিতরে আমরা একটা সেলাইয়ের দাগ দেখতে পাই। আসলে এই চেন মনে হয় বড়সড় কোনো একটা রোগে ভুগছে। এরপরে জিংও ওর বাবা মায়ের কাছ থেকে চেনের অসুস্থতা সম্পর্কে জানতে পারে। পরদিন ওরা দুজনেই অনেক ভালো ভালো খাবার নিয়ে আসে চেনকে দেওয়ার জন্য। এরপরে ওরা স্কুলে আসলে ওদের টিচার বলে তোমাদের জন্য একটা বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়েছে, যার যে বইটা পছন্দ সেটা আগামীকাল স্কুলে নিয়ে আসবে, সেটা লাইব্রেরিতে রেখে দিবে, অন্য যার পছন্দ হবে সে বইটা পড়ে তারপরে আবার ফেরত দিয়ে যাবে। কিন্তু চেনের কাছে কোনো বই ছিল না, তাই ও চিচির বাড়িতে আসে। চিচির বাড়িটা অনেক বড় ছিল আর চিচির বাড়িতে অনেক বই ছিল, কিন্তু ও চিচির বাড়ি থেকে কোনো বই সিলেক্ট করে না, নিজের বাসায় এসে বই খুঁজতে শুরু করে। ওর মাকে বলে মা আগামীকাল স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমাকে একটা বই দিবে, তোমার কাছে ভালো কোনো বই আছে? কিন্তু ওর মায়ের লাইব্রেরিতে সবই তো মেডিসিন বা মেডিকেল রিলেটেড বই ছিল, নর্মাল কোনো বই ছিল না। ওর মা বলে যে তুমি এই ক্লাসিক মেডিসিনটা নাও বা মডার্ন মেডিসিন, কিন্তু ওর একটাও পছন্দ হয় না। পরে ওর একটা নিউরোলজি বই পছন্দ হয়, ওর মাকে ও বলে ঠিক আছে এটা আমি নিয়ে একটু পড়ে দেখি। এরপরে ওর রুমে এসে বইটা পড়তে শুরু করে এবং ওর বইটা খুবই ইন্টারেস্টিং লাগে। পরদিন সকালবেলা বইটা নিয়ে ও স্কুলের দিকে আসতে লাগে। ও জানতো বাকি সবাই কি বই নিয়ে এসেছে, মানে জিং এবং সং। একই সঙ্গে চিচিও কি বই নিয়ে এসেছে সেটা ও জানতো। আসলে জিং কোনো বই নিয়েই আসেনি, আর সং নিয়ে এসেছে ক্যাসার অফ দ্য রে নামের একটা বই। জিং ওর ওই বইটাই সুন্দর করে র্যাপ করে দেয় একটা র্যাপিং পেপার দিয়ে। আর নিউরোলজি বইটা নিয়ে এসেছে চেন, যে বইটাতে ও কিছু সুন্দর কথা পিছনে লিখে রাখে। এরপরে ওরা ওই বইগুলো লাইব্রেরিতে রাখতে চায় এবং জিং সেই বইটাই রাখতে চায় যে বইটা সং নিয়ে এসেছিল, অর্থাৎ ক্যাসার অফ দি রে।
এই বইটা ও লাইব্রেরির একটা জায়গায় রেখে বারবার চিচিকেই নজরে রাখে। আর এদিকে জিংকে নজরে রাখছিল ওদের ক্লাসের ক্লাস প্রেসিডেন্ট। জিং যেহেতু মনে মনে চিচিকে পছন্দ করে, তাই চিচি যে বইটা নিয়ে এসেছে সেই বইটা পড়ার ওর অনেক ইচ্ছা। চিচি এখান থেকে চলে যাওয়ার পরে ও বইটা খুলে দেখে বইয়ের ভিতরে দারুণ একটা গন্ধ। এদিকে ওদের ক্লাস প্রেসিডেন্ট যে জিংকে পছন্দ করত, সে জিংয়ের রেখে যাওয়া বইটি নিয়ে খুবই খুশি হয়, কারণ এরা আসলে যে যাকে পছন্দ করে তার বইটাই নিয়ে পড়ার চিন্তা ভাবনা করছে। এদিকে চিচি যেহেতু সেনের কাছ থেকে এটা জানতে পেরেছে যে সং ক্যাচার অফ দ্য রে নামের একটি বই নিয়ে এসেছে, ও সেই বইটিকেই খুঁজছিল, কারণ ও চায় ওর পছন্দের মানুষের বইটা পড়ে দেখতে, কিন্তু ও কোথায় ক্যাচার অফ দ্য রে বইটা খুঁজে পায় না। এদিকে চেন ওর নিউরোলজি বইটা জমা রেখে ওখান থেকে অন্য একটা র্যান্ডম বই তুলে নিয়ে এসেছিল, যে বইটা ছিল ওদের স্কুলেরই মক টেস্টের একটা বই, ওটা রেখেছিল লিতিয়ান। এদিকে আমরা চিচিকে দেখি, চিচি ক্লাস প্রেসিডেন্টের মুখ হতে এটা জানতে পারে যে ক্লাস প্রেসিডেন্ট ক্যাচার অফ দ্য রে বইটা নাকি পড়ছে। তার মানে চিচি এটা বুঝতে পারে ক্লাস প্রেসিডেন্ট তাহলে মনে মনে হয়তো সংকে পছন্দ করে, কিন্তু এটা তো ভুল। ক্লাস প্রেসিডেন্ট তো জিংকে পছন্দ করে, আর জিং তো সঙ্গের বইটা নিয়েই রাখতে গিয়েছিল, তাই ও ভুল করে সঙ্গের বইটা নিয়েই পড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে চিচি ভাবছে ক্লাস প্রেসিডেন্ট হয়তো সংকেই পছন্দ করে, তাই বাড়িতে এসেও ওর মন খারাপ থাকে। এইদিকে জিং আবার চিচির রাখা বইটা বাড়িতে নিয়ে এসেছে। ও বইটার আগা মাথায় কিছুই বুঝতে পারছে না। বইটাকে বুঝতে গিয়ে ওর একটা আবার ডিকশনারিও বের করে পড়তে হচ্ছে, তারপরেও ও বুঝতে পারছে না। তাই ও বইটা সোজা দিয়ে দেয় সঙ্গের কাছে আর বলে, এই বইটার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না, এতে দারুণ করে একটা কমপ্লিমেন্ট লিখে দাও তো, বইটা আবার তো জমা দিতে হবে এজন্য। তো এই বইতে সুন্দর একটা কমপ্লিমেন্ট লিখে দেয় সং, আর সেই বইটা গিয়ে ও জমা দিয়ে দেয়। পরদিন স্কুলে গিয়ে লাইব্রেরি থেকে চিচি তার নিজের বইটা নিয়ে নেয়। এদিকে ক্যাচার অফ দি রে বইটাও যে পড়ছিল মানে ক্লাস প্রেসিডেন্ট সেও জমা রেখে গিয়েছে। ওই বইটা নিয়ে এটা চিচির কাছে দেয়। চেনার বলে, তুমি তো এটা পড়তে চেয়েছিলে, এখন এটা পড়তে পারো। তো এই বইটা নিয়ে চিচি খুবই খুশি হয়, কিন্তু দেখতে পাই এর ভিতরে ক্লাস প্রেসিডেন্ট সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়ে রেখেছে, এবং সে এটা বোঝাতে চাচ্ছে যে সে সঙ্গের উপর ক্রাশ। মানে এটা তো চিচি ভাবছে, কিন্তু মেয়েটি তো বোঝাতে চেয়েছিল যে সে জিংয়ের উপর ক্রাশ। ভুল বোঝাবুঝি হচ্ছে একটা। এদিকে চেন কোনোভাবেই তার নিউরোলজি বইটা খুঁজে পাচ্ছে না। চেন বলে, আমার বইটা কে নিয়েছে বলো তো? আমার বইটা এমন কেউ নিল নাকি যার খুব পছন্দ হয়েছে যে সে ফেরতই দিতে চাচ্ছে না? এদিকে আমরা দেখতে পাই চিচির বইয়ের ভিতরে যে কমপ্লিমেন্ট লেখা ছিল সেই কমপ্লিমেন্টটা বের করে আবার পড়তে শুরু করে চেন, কিন্তু চেন বলে, এই হাতের লেখাটা মনে হচ্ছে সঙের, তোমার বইটা কি তাহলে সং নিয়ে পড়েছিল? এটা যখন শুনতে পায় চিচি ওর খুবই ভালো লাগে। ওর বইটা যদি সং পড়ে থাকে তাহলে তো ও ধন্য, কিন্তু আসলে তো তা না, ওর বইটা জিং নিয়ে গিয়েছিল আর সং ওতে লিখে দিয়েছে। পরদিন থেকে আবারও চিচি সঙ্গের কাছে পড়তে আসে, আর সেদিন আমরা দেখতে পাই জিং একটা বই কিনে এনেছে আর কিছু খাবার কিনে এনেছে, তবে বইটাও কাউকে দেখায় না, কারণ এটা ছিল চিচির পছন্দের বই, যে বইটাই ও লাইব্রেরিতে রেখেছিল, যে বইটার নাম হলো দ্য ফাউন্টেন হেড। এই বইটাও নিজেই কিনে এনেছে যাতে পরে ভালো করে পড়তে পারে, কারণ ওই বইটা চিচির খুব পছন্দ, তাই ওর খুবই ইচ্ছে এই বইটা শেষ করবে। এরপরে ও চিচিকে কিছু খাবারও অফার করে, কিন্তু চিচি বলে, আমার এখন খাবার খেতে ইচ্ছে করছে না। তো এই খাবারগুলো পরে খেয়ে নেয় ওর আর বাকি দুই বন্ধু, অর্থাৎ সং এবং চেন। পরদিন জিং আবার চেনকে বলে, তুমি একটু আমার সাথে প্লিজ আমার বাসায় যাবে, আমার মা আমাকে অনেক বকাঝকা করবে, কারণ এবার পরীক্ষা আমি একদম ভালো রেজাল্ট করতে পারিনি। তাই ওর মা যাতে ওকে না বকে তাই ওর সঙ্গে ওর বাসায় আসে চেন, কিন্তু ওর বাসায় এসে ও দ্য ফাউন্টেন হেড বইটা দেখতে পায়, আর ও এটা বুঝতে পারে যে মনে মনে জিং আসলে পছন্দ করে চিচিকে, এবং ও এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে, কারণ জিংয়ের প্রত্যেকটা আচরণ চিচির প্রতি একদম অন্যরকম। এরা সবাই সবার ভালোবাসা নিয়ে ব্যস্ত। এদিকে লিতিয়ানকে দেখতে পায়। লিতিয়ান যে মক টেস্টটা রেখেছিল সেই বইতে আবার একটা ছোট্ট করে কমপ্লিমেন্ট লিখে দিয়েছে চেন, যেটা দেখে ওর আবার মনে মনে একটু খুশি লাগে। না জানি এ ছেলেটাও আবার চেনের প্রেমে পড়ে যায় কিনা। ওদিকে চেনের খুবই মন খারাপ লাগে, কেন মন খারাপ লাগে ও বুঝতে পারে না, কিন্তু যখন থেকে বুঝতে পেরেছে যে জিং চিচির প্রতি দুর্বল তখন থেকেই ওর মনটা খারাপ লাগে। তো টিচার আজকে ওদেরকে বলে, এখন তোমাদের সেই সময় এসে গিয়েছে যে তোমরা সায়েন্সে পড়তে চাও নাকি মানবিকে পড়তে চাও, তোমরা এখন একটা ফর্ম পূরণ করবে। তো সায়েন্সে পড়তে চায় চেন, সং, জিং সবাই। চিচি বলে, আমিও সায়েন্সে পড়বো, এবং ও খুবই খুশি হয় যে ওরা চারজন একসঙ্গেই পড়তে পারবে। কিন্তু বাড়িতে এসে যখন ও ফর্মটা ফিল আপ করছিল ওর মা এসে জানায় যে ওকে আর্টসে পড়তে অর্থাৎ মানবিকে পড়তে। ওর মাকে বলে সায়েন্সে তো অপশন অনেক বেশি, কিন্তু ওর মা ওকে অনেক বকাঝকা করে আর বলে, তোমাকে আমি পড়তে বিদেশ পাঠিয়ে দেবো, তো তোমার সায়েন্স পড়ার কোনো দরকার নেই।
সো ও আর সায়েন্স চুজ করতে পারে না, সেজন্য ওর মন খারাপ ছিল। ও পরদিন স্কুলে এসে দেখে এখনও ওর বাকি 3 বন্ধু কেউ আসেনি। কিছুক্ষণ পরে ও দেখতে পায় ক্লাস প্রেসিডেন্টের সঙ্গে কি একটা ফটো এডিট বা ভিডিও এডিট নিয়ে কথা বলতে বলতে আসছিল চেন, যেটা দেখে ওর একটু খারাপ লাগে মনে মনে। চিচির মনে মনে এমনিতেই ইদানিং একটু খারাপ লাগা কাজ করছিল। একে তো ও সায়েন্সে পড়তে পারছে না, আলাদা হয়ে যেতে হবে, তারপরে মনে হচ্ছিল চেনকে যেন কেউ ওর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। চেন তখন চিচিকে বলে, তোমার তো সামনে শুক্রবারে জন্মদিন, তুমি কি প্ল্যান করছো, জন্মদিন কিভাবে কাটাবে? কিন্তু চিচি রাগ করে বলে, আমার ওই দিন পড়া আছে, আমি কোনো জন্মদিন কাটাবো না, এবং ওর খুব মন খারাপ থাকে। এভাবে আরও 2-1টা দিন কেটে যায় এবং তারপরে হঠাৎ একদিন ক্লাসে দেখা যায় ক্লাস প্রেসিডেন্ট হঠাৎ রুমের লাইট অফ করে দিয়ে বলে যে আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এরপরে ওই স্কুলে মনিটরটা অন করে আর সেখানে দেখা যায় ওরা সবাই ভিডিওর মাধ্যমে চিচিকে তার বার্থডে উইশ করছে। চিচি বুঝতে পারে সেদিন ওরা এই ভিডিও নিয়েই কথা বলছিল। এবার চিচির ভুল ভেঙে যায় যে ওর বন্ধু বান্ধবীগুলোকে কেউ ছিনিয়ে নিচ্ছে না, বরং ওরা সবাই ওকে ভালোবেসে ওর বার্থডে এভাবে সারপ্রাইজ করার জন্যই এরকম সুন্দর একটা প্ল্যান করেছিল, আর সেজন্যই ওরা আজ কয়েকদিন ধরে একসঙ্গে মিশছিল। ওরা 3 জন মিলে চিচিকে একটা গিটার গিফট করে আর এতে চিচি খুবই খুশি হয়ে যায় এবং চিচি বাড়ি ফিরে যাওয়ার আগে ওরা ওকে একটা কেকও গিফট করে, যাতে বাড়িতে গিয়ে অন্তত কেকটাও কাটতে পারে। চিচি তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং ও চেনকে জড়িয়ে ধরে। এরপরে ও ছেলে দুটোকে বলে, তোমাদেরকেও জড়িয়ে ধরি। এটা বলে ও সোজা সঙের সামনে আসে আর সঙকে কি মনে করে ভীষণই গভীরভাবে জড়িয়ে ধরে। এরপরে ওর দিকে হাত বাড়িয়ে দেয় জিং, যে ওকেও হয়তো জড়িয়ে ধরবে, কিন্তু না, ওকে আর জড়িয়ে ধরে না চিচি, বরং ওর 2 হাত থেকে গিফট দুটো নিয়ে ও চলে যায়। ওরা 3 জনই ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে, কারণ এই মেয়েটা ওদের সঙ্গে আর পড়বে না। যাই হোক, এর পরের দিন ওদের একটা ট্যুরে যাওয়ার কথা ছিল। চিচি প্রথমে যেতে চায়নি, কিন্তু যাওয়ার সময় ও এসে হাজির, তাই ওকে একটা সিটে একা একাই বসে যেতে হয়। এরপরে ওদের সবাইকেই স্পিড বোট চড়ার কথা ছিল, কিন্তু ওরা এখানে 5 জন ছিল। চেনকে নিয়ে সবাই টানাটানি করছিল, তাই চেন বলে আমি একা একাই চড়বো, এবং ও সঙের সঙ্গে চিচিকে দিয়ে দেয় আর ক্লাস প্রেসিডেন্টকে দিয়ে দেয় জিং এর সঙ্গে, মানে যে যাকে পছন্দ করে তার সঙ্গে দিয়ে ওই একা একা চালাতে থাকে। কিন্তু ওর পিছু করতে থাকে জিং, আর ও এক সময় পানিতে পড়ে যায়। এরপরে দ্রুত করে সাঁতার কেটে আবার উপরে ওঠে। ওকে নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণের ভিতরেই জিং পরিস্থিতিটা একদম স্বাভাবিক করে ফেলে। এরপরে ও রুমে আসে, কিন্তু এখনও এই 2টা মেয়ে ওকে নিয়ে টানাটানি করছে। তো চিচি ওর জন্য ঔষধ কিনতে যাচ্ছিল। জিং বলে, আমিও তোমার সঙ্গে যাব। চিচি বলে, দরকার নেই, আমি নিজেই গিয়ে ওর জন্য মেডিসিন নিয়ে আসতে পারবো। তো জিং বলে, ঠিক আছে, তাহলে আমি ওর ওখানেই থাকি। এরপরে আমরা চিচিকে দেখি, ও সঙকে দেখা মাত্র সঙকে বলে, সঙ তুমি কি জানো ফার্মেসিটা কোথায়? সঙ ওকে ঠিকানা বলে দেয়। ও সঙকে বলে যে তুমি আমাকে ওখানে নিয়ে যাবে। সঙ বলে, সরি, আমি একটু বিজি আছি। আর এই কথা জিং শুনে বুঝতে পারে যে চিচি আসলে সঙকেই পছন্দ করে, তাই ওর সঙ্গে যেতে চাইলো আর এর সঙ্গে যেতে চাইলো না। এই সমস্ত কিছু ভেবে আবার ভীষণই মন খারাপ থাকে জিংয়ের। জিং খুবই প্রাণোচ্ছল একটি ছেলে, কিন্তু এখন ওর খুব মন খারাপ, কারণ ও যে মানুষটাকে এত পছন্দ করে সে ওর বন্ধুকে পছন্দ করে। ওকে একা একা বসে থাকতে দেখে চেন আসে। ও চেনকে প্রথমে দুঃখিত জানায় আর বলে, তোমাকে যেহেতু আমি পানিতে ফেলে দিয়েছি, তাই আমি তোমার জন্য কমলালেবু নিয়ে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার ওরা 2 জন আবার পরিস্থিতি স্বাভাবিক করে নেয়। এদিকে পিছন থেকে ওদের 2 জনকে দেখে সঙের মন খারাপ হয়, কারণ সঙও চেনের জন্য খাবার নিয়ে এসেছিল। যাই হোক, সবাই মন খারাপ করে ফিরতে লাগে। জিং পছন্দ করে চিচিকে, আর চিচি পছন্দ করে সঙকে, আর সঙ পছন্দ করে চেনকে। ওদিকে চেন হয়তো পছন্দ করে জিংকে, মানে এভাবেই চলছে। এদিকে যেহেতু এখন মানবিক বিভাগে ক্লাস করতো চিচি, তাই সুযোগ পেলেই ওর সঙ্গে দেখা করতে যেত চেন। এরপরে চেন ওদের স্কুলে, মানে ওদের ক্লাসের একটা পারফরমেন্সে অংশগ্রহণ করছিল। ঠিক তখনই ওখানে চিচি চলে আসে। চেন ওর সঙ্গে গল্প করছিল, কিন্তু ক্লাস প্রেসিডেন্ট তখন চেনকে ডেকে বলে, টিচার কিছু পরীক্ষার খাতা দিয়ে আসতে বলেছে, ওই খাতাগুলো তুমি প্লিজ দিয়ে আসবে। তখন চিচি আবার চেনকে বলে, ক্লাস প্রেসিডেন্ট কেন তোমাকে হুকুম করছে? চেন তখন বলে, আসলে ক্লাস প্রেসিডেন্টের ঘাড়ে অনেক দায়িত্ব এখন, তাই আমি একটু ওকে হেল্প করে দিচ্ছি, এটাকে হুকুম বলে না। চিচি বলে, আমার এখন কফি খেতে মন চাচ্ছে, তুমি আমার সঙ্গে কফি খেতে যাবে? এটা শুনে চেন বলে, কিন্তু এখন তো আমাকে খাতাগুলো দিয়ে আসতে হবে। চিচি তখন অনেক রেগে যায় আর বলে, ওই মেয়েটি তোমাকে কিভাবে কি বশ করলো বুঝলাম না।
তুমি যদি চাও তাহলে ওকে আমি শায়েস্তা করতে পারি। চেন তখন বলে তার কোনো দরকার নেই, আমি তো ইচ্ছে করেই কাজগুলো করছি। কিন্তু চিচি এইগুলো শুনে খুবই রেগে এখান থেকে চলে যায়। আর এই বিষয়টা এরা দুই বন্ধু বসে বসে দেখে। পরে রুমে এসে আবারও চিচিকে টেক্সট দেয় চেন, কারণ চিচি ওকে হয়তো ভুল বুঝেছে। চিচি তখন বলে ঠিক আছে, আজকে স্কুল শেষে তুমি অপেক্ষা করো, আমরা সেখানেই খাবো যেখানে আগে খেতাম। ও বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করলেও চিচি আসে না। এদিকে সং বাড়িতে এসে রাত হয়ে গিয়েছে দেখে ফোন দেয় চেনকে, কিন্তু চেনের ফোনটা অফ দেখায়। এরপরে ও চিচিকে কল দিলে চিচির ফোনটাও অফ দেখায়। তখন এরা দুই বন্ধু চেনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে চেন মন খারাপ করে একা একা হাঁটছিল। ওরা দুই বন্ধু এসে বলে কি ব্যাপারটা কি, এখন এত রাত্রে এই গলিতে একা একা হাঁটছো? তোমার মা যদি জানতে পারে তোমার হাত পা ভেঙে বসিয়ে রাখবে। চেন তখন জিনকে বলে খবরদার আমার মাকে কিচ্ছু জানাবে না। আসলে আজকে চিচির সঙ্গে আমার খাবার খাওয়ার কথা ছিল, কিন্তু চিচি আসবে বলেও এলো না, আর আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল। ঠিক তখনই দেখা যায় ওদের সামনে গুন্ডা টাইপের কিছু লোক আসে আর ওদেরকে ধরে বলে তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু বের করে দাও। এবং ওরা জিনকে চেপে ধরেছিল, আর কোনোভাবে এখান থেকে জিনকে উদ্ধার করে নিয়ে ওর হাত চেপে ধরে দৌড় দেয় চেন। আর ওদের সাথে সাথে দৌড়াতে লাগে সং। ওরা তিনজনেই দৌড়াতে লাগে, কিন্তু চেন কেবল জিংয়ের হাতে ধরেছিল আর সং একা একা দৌড়াচ্ছিল। এরপরে ওরা একটা জায়গায় এসে থেমে যায়, যেখানে ওই লোকগুলো ওদেরকে আর তাড়া করছিল না, তবে পায়ে ব্যথা পেয়েছিল চেন। তাই চেন বলে যে আমি অনেক পায়ে ব্যথা পেয়েছি। সং ওদের দুজনকে বলে তোমরা দুজন এখানে দাঁড়িয়ে থাকো, আমি ফার্মাসিতে গিয়ে এক্ষুনি একটা স্প্রে নিয়ে আসছি, না হলে ওর পায়ের ব্যথাটা বেড়েই যাবে। সং এখান থেকে চলে গেলে জিং ওর হাতে দেখে অনেকগুলো খামসানের দাগ। তখন ও চেন বলে চিৎকার করে উঠে বলে দেখো তো কত জোরে আমার হাত ধরেছিলে আর আমার হাতের অবস্থা কি হয়েছে। চেন তখন চিৎকার করে বলে যদি আমি তোমার হাত ছেড়ে দিতাম আর যদি তোমাকে হারিয়ে ফেলতাম তাহলে আমার কি হতো। এই কথা শুনে স্তব্ধ হয়ে যায় জিং। চেনও চুপ করে যায় যে এটা আমি কি বলে ফেললাম। চেন সাথে সাথে এই কথা ঘুরিয়ে দিয়ে বলে আসলে আমি যদি তোমার হাত ছেড়ে দিতাম আর পিছন থেকে তুমি যদি ওদের সঙ্গে গিয়ে আবার মারামারি করতে, তাহলে তো আমরা তোমাকে বাঁচাতে পারতাম না, সেজন্যই তোমার হাত চেপে ধরেছি, তোমার ভালোর জন্য। তো এবার পরিস্থিতিটা আবারও খুনসুটিময় করে তোলে দুজনেই। আসলে এদের কথা হলেই এরা ঝগড়াঝাটি করে সব সময়, যেমনটা সং করতো না। সং এদের ভিতরে কিন্তু অনেক বেশি ম্যাচিওর ছিল। এরপরে বাসায় চলে আসে চেন, কিন্তু বাসায় এসেই ও ভাবতে লাগে যে আজকে কেন হঠাৎ করে ও জিংয়ের হাতটাই এভাবে ধরলো। সংও তো ছিল ওখানে। তখনই ওর ফোনটা চার্জে দিয়ে ও দেখে ওর ফোনে একটা টেক্সট এসেছে। সিসি ওকে লিখেছে যে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আজকে আমার ক্লাস আছে এবং আমার পড়া আছে, তো আমি আমার ফ্রেন্ডের সঙ্গে সেখানেই যাচ্ছি। এটা দেখে খুব মন খারাপ হয়ে যায় চেনের। তাহলে কি চিচি ওর ওপর শোধ নিল? টিচার ওদের তিনজনকে ডেকে পাঠায়। টিচার ওদের বলে তোমরা গতকাল যে বেঁচে ফিরেছ এটাই অনেক কপালের ভাগ্য এবং তোমরা চিন্তা করো না, আমরা ওই লোকগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে অবশ্যই পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা এখন ক্লাসে যাও আর এটা নিয়ে বেশি ভেবো না। ওরা যখন ক্লাসে আসছিল তখন ওদের ক্লাস প্রেসিডেন্ট যার নাম শিন, তার সঙ্গে দেখা হয়। শিন তো অবাক হয়ে গিয়েছে যে এদের সঙ্গে গতকাল এত কিছু ঘটেছে। ওদিকে চিচিকে দেখতে পায়। চিচি যেহেতু এখন আর্টস নিয়ে পড়ে এবং অন্য ক্লাসে থাকে, ও যখন শুনে যে ওরা তিনজন এরকম ডাকাতের কবলে পড়েছে তখন চিচি দৌড়ে আসে ওদের সঙ্গে দেখা করতে। কিন্তু ও আর দেখা করতে চায় না, কারণ বাকি ওরা চারজন ফিরে যাচ্ছিল। চিচির খুব খারাপ লাগে, কারণ চিচি একসময় চেনের খুব ভালো বান্ধবী ছিল, তবে এখন কেমন যেন চেনের সঙ্গে শিনের খুব ভালো বন্ধুত্ব চলছে। তাই ও বেশি একটা ভালো করে আর কথা বলে না চেনের সঙ্গে। কিন্তু বাড়িতে এসে চেনকে একটা কল দেয়, কারণ চেন মূলত ওর কারণেই ডাকাতের কবলে পড়েছিল। ও আসলে চিচির সঙ্গে দেখা করতে চেয়েছিল, সেজন্য অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিল। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরেও চিচি নাকি ওর সঙ্গে দেখা করতে আসেনি, আর সেজন্য ও দেরি করে বাড়িতে ফিরতে গিয়ে ওর বাকি দুই বন্ধু ওকে রিসিভ করতে গিয়ে তিনজন মিলে ডাকাতের কবলে পড়েছিল। যাই হোক, এখন চিচি ওকে কল দিয়ে জানতে পারে ওরা এখন সংচংয়ের কাছে পড়তে এসেছে, কিন্তু ওখানে শিনও এসেছে। আর ও তো শিনকে দেখতে পারে না, কারণ ও মনে করে যে শিন আসলে সংচংকে পছন্দ করে, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। শিন আসলে সংচংকে নয় বরং জিংকে পছন্দ করে। পরদিন স্কুলে চিচি চেনকে ডেকে বলে যদি তুমি আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাও তাহলে তুমি শিনের সঙ্গে কথা বলতে পারবে না, আর যদি তুমি শিনের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাও তাহলে তোমার সঙ্গে আমার আর কোনো বন্ধুত্ব থাকবে না। এই কথা শুনে চেন বলে তোমরা দুজনেই কি একসাথে আমার ফ্রেন্ড হতে
হতে পারো না? চিচি বলে, না, আমি তাকে হেট করি, আর সেজন্য আমি চাই না তুমি আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার পরেও ওর সঙ্গে কথা বলো। চেনের খুব খারাপ লাগে, চেন এই মুহূর্তে কিছু বলে না, তাই চিচি ওর সঙ্গে ফ্রেন্ডশিপ ব্রেক করে দিয়ে চলে যায়। আর এতে খুব খারাপ লাগে চেনের, কারণ চেন এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি কখনোই হয়নি। এই ব্যাপারটা কিন্তু জিং আর সং দুজনেই খুব ভালোভাবেই উপলব্ধি করেছিল, আর সেজন্য ওর মনটা একটু ভালো করার জন্য জিং আর সং ওকে নিয়ে এসেছিল একটা ক্যাফেতে। সেখানে ওকে অনেক কথা বলে আর বলে, দেখো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে জীবনে এসব ঘটনা এমনি ঘটে, তাই এগুলো নিয়ে মন খারাপ না করতে। পরদিন স্কুল থেকে ওদের সবাইকে মাঠে নিয়ে যাওয়া হয়, কারণ ওদের এখন এগ্রিকালচার নিয়ে ক্লাস হবে আর সেটা প্র্যাকটিক্যালি ওদেরকে করতে হবে। তো এখানে ওরা অনেক গাছপালা লাগানোর পরে নিজেরাই রান্নাবান্না করে খাচ্ছিল। এদিকে জিংকে দেখতে পায় ও সবসময় একটা ক্যামেরা নিয়ে ঘুরছিল, কারণ স্কুল জীবনের প্রায় শেষের দিকে ওরা চলে এসেছে, আর এখন যা কিছু হচ্ছিল ওর ক্যামেরায় রেকর্ড করে রাখছিল। এখানেই শিনকে দেখে আমরা বুঝতে পারি যে ও জিংকে পছন্দ করে। ওরা নিজেরাই খাবার নিজেরাই তৈরি করে, কিন্তু সেই খাবার খেয়ে আবার অনেকটা অসুস্থ হয়ে পড়ে সং। সন্ধ্যাবেলায় যখন ওরা সবাই কার্ড খেলছিল এবং ওরা একে অন্যকে জিজ্ঞেস করেছিল ওদের কোনো ক্রাশ আছে কিনা, তখন সবাই বলে যে তাদের একটা করে ক্রাশ আছে, তবে সেটা কে তা কেউ বলে না। এদিকে সং এসে জিংকে বলে, আমার বারবার খুবই বাথরুম পাচ্ছে, তো আমি চলে যাচ্ছি। জিং বলে, কেন, কি হয়েছে, তোমার কি ডায়রিয়া হয়ে গিয়েছে নাকি? এরপরে সং খুবই লজ্জা পেয়ে যায়, কারণ এখানে চেন আর একই সঙ্গে শিন উপস্থিত ছিল। মেয়েদের সামনে এই ব্যাপারটা ওর একটু লজ্জায় ফেলে দেয়, কিন্তু চেন বুঝতে পারে চেন যে খাবারটা রেডি ছিল সেই খাবারটাই তো সবাই খেয়েছে, তাহলে সঙের কেন এমন হলো? এখন সঙের জন্য ওরা কিছু ঔষধ তৈরি করবে, এর জন্য ওরা আলুর মূল তুলতে যায়। ওরা তিনজন মিলে সব জায়গায় আলুর মূল খুঁজতে থাকে, কিন্তু না, কোথাও ওরা সেভাবে ভালো কোনো আলুর মূল খুঁজে পাচ্ছিল না। অনেক পরে ওরা খুঁজে তো পায়, আর সেটা নিয়ে সঙের সঙ্গে দেখা করতে আসতে চাচ্ছিল, কিন্তু জিং আগে ভিতরে প্রবেশ করে আর সঙকে বলে ওরা কিন্তু আসছে। তবে সং বলে দেয় ওরা যেন কোনোভাবেই এখানে না আসে, কারণ এই মুহূর্তে সং অসুস্থ, আর সং চাইছিল না এই অবস্থায় চেন ওকে দেখুক। ওর তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে, তাই না? তো আর চেন ভিতরে আসে না। এর পরের দিন আমরা দেখতে পাই ও যখন স্কুলে আসে তখন ওর অসুস্থতার কথা জানতে পারে চিচি। চিচি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে। তখন বৃষ্টি হচ্ছিল, চিচির হাতে ছাতা ছিল, তাই ও সঙ্গে বলে, চলো তুমি আর আমি এক ছাতার ভিতর দিয়ে যাই, কারণ তোমার হাতে তো কোনো ছাতা নেই। আর এভাবে ও একটু সঙ্গে সঙ্গে সময় কাটায়, যেটা জিং দূর থেকে দেখতে পায়। জিং মনে মনে চিচিকে অনেক পছন্দ করে, তাই ওদের দুজনকে একসঙ্গে দেখার পরে ওর মনটা অনেকটাই ভেঙে যায়, কিন্তু ও এটা মেনে নেয়। সেদিন রাতে চিচি সবার উদ্দেশ্যে একটা গান গাইছিল ওদের স্কুলে। ওরা সবাই বসে ওই গানটা শুনছিল, তবে গানটা অনেক রোমান্টিক একটা গান ছিল। এই গান যখন ও গাইছিল তখন ওদের ভিতরকার যে ফ্রেন্ডশিপ, সেই সমস্ত ফ্রেন্ডশিপের কথা ওরা মনে করতে থাকে। সং যেহেতু চেনকে পছন্দ করে তাই চেনের সঙ্গে কাটানোর সময়ও ভাবতে থাকে, আর চিচি যেহেতু পছন্দ করে সংকে তাই ও সঙ্গের সঙ্গে কাটানোর সময় ভাবতে থাকে। আর এই গানটা ও সংকে উদ্দেশ্য করেই গিয়েছে, যেটা খুব ভালো করে বুঝতে পেরেছিল চেন। তাই চেন ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে এক জায়গায় চুপ করে বসেছিল। ওর মনটা আরো একটু ভালো করার জন্য জিং এখানে আসে। আসলে চেন বুঝতে পেরেছে যে সিসি আসলে সংকে পছন্দ করে, আর সেজন্যই চেন এখন থেকে একটু দূরত্ব মেনটেন করে চলছিল সঙের থেকে, কারণ ও ভেবেছে ও হয়তো সঙের সঙ্গে বেশি করে মেশে, সেজন্য সিসি ওর সঙ্গে কথা বলে না বা ওর সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইছে না। এদিকে আমরা সংকে দেখি, সংকে যেহেতু বেশ কয়েকদিন ধরে অ্যাভয়েড করছিল চেন, তাই সঙের খুব খারাপ লাগে। সং যেহেতু সবসময় চুপচাপ স্বভাবের, কিন্তু আজকে ও একটু বেশি করে কথা বলছিল, বেশি হাসাহাসি করছিল, এবং ওই এখানে কিছু বাজিও নিয়ে এসেছিল, যেগুলো ফাটিয়ে ও আসলে আনন্দ দেওয়ার চেষ্টা করছিল সেনকে। তাই জিং সেনকে বলে যে তুমি ওর উপর আর রাগ করে থেকো না, আমি বুঝতে পেরেছি তুমি ওকে অ্যাভয়েড করছো, কিন্তু সং দেখো একটু অন্য ক্যাটাগরির, তা সত্ত্বেও তোমার জন্য ও এখানে বাজি নিয়ে এসেছে, তাই ওর সঙ্গে কথা বলো, আর আমাদের ফ্রেন্ডশিপ এভাবেই থাকবে, এর ভিতরে কেউ ফাটল ধরাতে পারবে না। এরপর থেকে ওদের তিনজনের সম্পর্ক আবার সুন্দর হয়ে যায়, কিন্তু এখন থেকে সবসময় হাতে ক্যামেরা নিয়ে ঘুরছিল জিং। ও সবাইকেই ক্যামেরা করে বেড়াচ্ছিল, কিন্তু কেউ ওর ক্যামেরায় ধরা দিতে চায় না, শেষে ও নিজেকেই ক্যামেরা করতে লাগে। কি আর করা যাবে। এরপরে ওরা স্কুলে আসে আর ওদের কেমিস্ট্রি ল্যাবে নিয়ে যাওয়া হয়। জিং এখানে কিছু একটা ফাটিয়ে ফেলেছিল, আর এদিকে চেন কিন্তু অনেক ভালো ছিল। চেন কেমিস্ট্রি ল্যাবে সুন্দর করে ওর সমস্ত বিক্রিয়াগুলো করতে পেরেছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় আজকে খুব অসুস্থ হয়ে গিয়েছিল জিং, কারণ ও মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। ওর পায়ে আগে থেকে একটা ইনজুরি ছিল, আর সেটা আবারও ফ্লার আপ হয়েছে। তো ওকে দেখতে হাসপাতালে চলে আসে এরা দুই বন্ধু, এবং এদের দুজনের খুবই খারাপ লাগে। জিং এর মা যেহেতু একজন ডক্টর, তাই জিং এর মা যখন জানতে পারে তার ছেলের এই অবস্থায়, জিং এর মা খুবই রেগে যায়, আর এদের সাথে বলে যে ও যে আবার ফুটবল খেলা শুরু করেছে, আমাকে কেন বলনি। আসলে অনেক আগেই ছোটবেলায় জিং এর পা ভেঙে গিয়ে
গিয়েছিল। সেই থেকে ওর মা চায় না ওর ছেলে ফুটবল নিয়ে একটা ক্যারিয়ার করুক, তাই জিংয়ের মা খুব রেগে যায়। আর এটা শুনে খুব মন খারাপ হয়ে যায় আবার সেন মনে মনে ভাবে যেভাবেই হোক জিংকে একটুখানি উৎসাহিত করতেই হবে, কারণ জিং ফুটবল খেলা অনেক পছন্দ করে। তবে ওর পায়ের কারণে ওর মা ওকে খেলতে দিতে চায় না, কিন্তু জিংয়ের ফুটবল ছাড়া আর কোনো স্বপ্ন নেই। কিন্তু এই মুহূর্তে ওর স্বপ্নটাও ভেঙে যাচ্ছে, কারণ ও এখন হাসপাতালের বেডে শুয়ে আছে। আর কোনো ফুটবলার ফুটবল খেলার যার স্বপ্ন, সে যদি হাসপাতালের বেডে শুয়ে থাকে সেটা তার জন্য সব থেকে বাজে ব্যাপার। এই জিনিসটা কোনো ফুটবল খেলোয়াড়ই সহ্য করতে পারে না। সেদিন চেন দেখতে এসেছিল জিংকে। জিং তখন ওর সামনে কিন্তু মজা করারই চেষ্টা করে, কিন্তু চেন ওকে উৎসাহিত করার চেষ্টা করে। ওকে বলে, দেখো তোমার পায়ের এই সমস্যা তো সাময়িক, কত মানুষ ভাঙা পা নিয়ে খেলে আজ বড় বড় ফুটবলার হয়েছে। ওর মাকেও বোঝানোর চেষ্টা করে যেহেতু জিং ফুটবলই পছন্দ করে, তাই জিংয়ের ওটা নিয়েই থাকা উচিত। ওর মা বলে, আমি তো ওকে থাকতে দিতাম, কিন্তু ওর পায়ের সমস্যার কারণে আমি তো ওকে থাকতে দিতে চাই না। এরপরে ওরা দুজন চলে আসে এর কাছে একে সবসময় উৎসাহিত করার জন্য, কারণ ও হাসপাতালের বেডে প্রায় 1 মাসের মতো পড়েছিল। এরা 2 বন্ধু আসতো, ওকে পড়াশোনা করাতো, ওর সঙ্গে গল্প করতো, আড্ডা দিত, ওকে খাওয়াতো আর তারপরে মজা করে চলে যেত। সেদিন চেন ওর জন্য অনেকগুলো ডেইজি ফুল নিয়ে আসে আর এতে জিং অনেক খুশি হয়ে যায়। কিন্তু এটা দেখে মনে মনে খারাপ লাগে সঙের, কারণ সং মনে মনে চেনকে খুবই ভালোবাসে। আর এদিকে চেন যে জিংয়ের এতটা কেয়ার করছে সেটা যে কারোরই একটু খারাপ লাগবে স্বাভাবিক। যাই হোক, এরপরে জিংকে বাড়িতে নিয়ে আসা হয়। জিং বাড়িতে এসে সবার সাথে সুন্দর মতো কথা বলে ও বুঝতে পারে যে কোথায় একটা ও নিরুৎসাহিত হয়ে পড়ছে, আগের মতো কোনো কিছুই নেই, ও ভালো করে হাঁটতেও পারছে না। কিন্তু ওকে এসে বারবার উৎসাহিত করে চেন আর বলে, তোমার বয়স এত অল্প আর তুমি এখনই ভেঙে পড়বে। তো সেদিন চেনের মাও এসে ওকে বলে, তুমি যদি এটাকে স্বপ্ন হিসাবে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে আমার এখানে বলার কিছুই নেই, আমি তোমার স্বপ্নকে সাপোর্ট করি। আর এতে জিংয়ের মন এবার একদম ভালো হয়ে যায়। তো জিং এবার প্র্যাকটিস করা শুরু করে দেয়। সেদিন জিংয়ের একটা টুর্নামেন্ট দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও তো এই ভাঙা পায়ে হেঁটে যেতে পারবে না। চেন তখন জিংয়ের সাইকেলে করে ওকে ঠেলতে ঠেলতে নিয়ে যায়, কারণ ওকে নিয়ে কোনোভাবে এই সাইকেলটা চালিয়ে যেতে পারবে না চেন। পরদিন আমরা একটা বইয়ের দোকানে দেখতে পাই সং একটা বই কিনতে এসে দেখে ওর কাছে পুরোপুরি টাকাটা নেই। ঠিক তখনই এখানে চিচি চলে আসে আর বাকি টাকাটা পে করে দিয়ে বলে, তোমার বইয়ের দামটা না হয় আমিই দিয়ে দিই। চিচির কাছ থেকে টাকা সং নিতে চাইছিল না। চিচি বলে, পরে না হয় আমাকে শোধ করে দিও। এরপরে ওরা বাহিরে আসে। ওরা একটা রেল লাইনের পাশে দাঁড়িয়েছিল। চিচি তখন সংকে বলে, তোমাকে আমি একটা কথা বলতে চাই। সং বলে, হ্যাঁ বলো, কি বলবে। তখন চিচি বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। তবে এই কথাটা সং শুনতে পায় না, কারণ তখনই একটা রেলগাড়ি বাড়িতে অনেক জোরে শব্দ করে চলে যায়। তাই চিচি পুনরায় আর কথাটা বলে না। এরপর দিন আমরা সংকে দেখতে পাই, জিংকে দেখতে পাই। জিং মাঠে এসেছিল ওর ট্রেনিংয়ের জন্য। ওর সাথে সাথে চেনও এসেছিল ওকে উৎসাহিত করার জন্য। আর ও জিংয়ের হাতে একটা লাল তাগি বেঁধে দেয় আর বলে, এটা তোমার ব্লেসিংয়ের জন্য, এটা তোমার সাথে থাকলে দেখবে তোমার কিচ্ছু হবে না। আর এভাবে চেন প্রতিনিয়ত জিংয়ের সাথে ছিল। এরপর দিন আমরা চিচি এবং তার মাকে দেখতে পাই। চিচির মা একজন লয়ার এবং তার মায়ের একটা ল ফার্ম আছে। ওর মা অনেক বেশি ধনী এবং ও অনেক ধনী ফ্যামিলি থেকে বিলং করে। ওর মা চায় সবসময় যেন ল নিয়ে তার মেয়ে পড়াশোনা করুক, কিন্তু তার মেয়ে তো এটা চায় না। তার মেয়ে চায় লিটারেচার নিয়ে পড়াশোনা করতে, আর এটা নিয়ে ওর মায়ের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যায়। এদিকে হাসপাতালের দৃশ্য দেখি যেখানে সঙের মাকে দেখি। সঙের মা ছিল একজন নার্স আর ওর বাবা ছিল একজন ডক্টর। তো সেদিন সং যখন স্কুলে এসেছিল, হঠাৎ করে টিচার ওকে ডেকে বলে, এই মুহূর্তে তোমাকে যেতে হবে এবং তোমার মা হাসপাতালে ভর্তি আছে। ও দৌড়ে হাসপাতালে আসে। ওর বাবার কাছ থেকে শুনতে পায় যে ওর মায়ের নাকি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো হাসপাতালের ভিতরে অ্যাক্সিডেন্ট কিভাবে হতে পারে? আসলে একটা রোগীর পরিবার এসে এখানে অনেক হম্বিতম্বি করছিল আর নার্সদের সঙ্গে ঝামেলা করছিল। তো ওর মায়ের ধাক্কা লাগে আর মাথায় অনেক আঘাত পায় আর পায়ে, সেজন্য ওর মায়ের পাটা ভেঙে গিয়েছে। এটা নিয়ে পুরো পরিবার, মানে ওদের 3টা পরিবারই অনেক চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে চেন আর ওর মাও হাসপাতালে আসে। ওরা সবাই মিলে কনসোল করার চেষ্টা করে সংকে, কিন্তু সং খুবই ম্যাচিউর একটা ছেলে ছিল আর তাই ওকে কনসোল করাটা অত সহজ নয়। সং বলে, আমি ছোট থেকে এই হাসপাতালের আবাসনে বড় হয়েছি, দেখেছি কত মানুষ তাদের পরিবার নিয়ে এখানে হাহাকার করতো। আজকে বুঝতে পারছি যে তাদের মনের অবস্থা কেমন থাকতো। এরপরে ও যখন স্কুলে যায় তখন ওর দেখা হয় চিচির সঙ্গে। চিচি ওর মায়ের কথাটা জানতে পেরে অনেক কষ্ট পায় আর ও এখানে ওকে বলে
যে আমি সত্যি অনেক দুঃখ পেয়েছি। চিচি সবসময় খোঁজ রাখতো যে সঙের সাথে কি হচ্ছে কি ঘটছে, কিন্তু সং এখন সিদ্ধান্ত নিয়েছে যে সে আর তার এই স্কুলে পড়বে না, কারণ এই মুহূর্তে তার বাবার উপর অনেক প্রেশার যাচ্ছে, এমনকি তার বাবাও কান্নাকাটি করছে। তার মা হঠাৎ করেই এরকম একটা সিচুয়েশনে পড়ে গেল। সং চিন্তা করে ওর বাবার উপরে সমস্ত দায় চাপিয়ে দেওয়া যাবে না। ওর বাবা ডাক্তারি করবে কখন আর মায়ের দেখাশোনা করবে কখন, তাই ও চিন্তা করে নর্মাল একটা স্কুলে ভর্তি হবে, যেখানে ক্লাস না করলেও সমস্যা নেই, তাহলে ও বাকি সময়টুকু ওর মায়ের দেখভাল করতে পারবে। যেহেতু আর অ্যাডমিশনের বেশ কয়েকদিন বাকি আছে, তার আগেও যদি একটা নর্মাল স্কুলে ভর্তি হয় তাহলে খুব একটা ক্ষতি হবে না, কারণ ও নিজেই অনেক ভালো একজন স্টুডেন্ট। এরপরে ওই স্কুলে আসে টিসির জন্য। ওর টিচাররা অনেক মন খারাপ করে, কারণ সং এত ভালো স্টুডেন্ট, কোনো স্কুলই ওকে ছাড়তে চাইবে না। সঙ্গে টিচার ওকে একটা হাক দিয়ে বলে তুমি অবশ্যই জীবনে ভালো করবে। এরপরে ও এই স্কুল থেকে টিচি নিয়ে চলে যায়, আর চিচির অনেক খারাপ লাগে, কিন্তু সং যাওয়ার আগে চিচির সঙ্গে একবার কথা বলে যায় না, তাই চিচিও ওকে আর ডাকে না। এরপর থেকে সং অন্য স্কুলে যায়, তবে সেখানে বেশি সময় ওরকে থাকা লাগে না, বেশিরভাগ সময় ওর মায়ের সঙ্গে কাটায়। আর এদিকে এরা দুজন খুব একা হয়ে যায়। এখন থেকে ওরা দুজন একসঙ্গে স্কুলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সঙ্গের মাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়, তবে তার পা পুরোপুরিভাবে সুস্থ হয়নি, সে এখন হুইল চেয়ারে বসে আছে। আর এভাবেই তার সময়গুলো কাটছে। তবে ওর মা যেহেতু এখন হুইল চেয়ারে বসে আছে, ঠিক মতো রান্নাবান্নাও করতে পারছে না, তাই ওর মায়ের খুবই খারাপ লাগে। সেদিন আমরা দেখতে পাই যে গল্প করতে করতে জিং আর চেং যাচ্ছিল হাতে একটা গোলাপ ফুল নিয়ে, আর ওটা সঙ্গের বাড়িতেই নিয়ে যাচ্ছিল। কিন্তু ওরা গিয়ে দেখে সঙ্গের বাড়ির সামনে অনেক কালো ধোঁয়া এবং রুমটা ভিতর থেকে লক করা। ওরা বাইরে থেকে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে ওর মা রান্না করতে গিয়ে ভুলে গিয়েছিল, আর পুরো রান্নাটা পুড়ে গিয়েছে। আর ওর মা টেনশনে এখানে পোস্টার পর্যন্ত করে দিয়েছে। ওর মা অনেক কাঁদতে লাগে। এটা দেখে সঙ্গের খুব মন খারাপ হয়ে যায়। ওর মাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলে সং বসে বসে ওই ফ্লোরটা পরিষ্কার করতে লাগে। সঙ্গের নিজের মনেও খুব খারাপ লাগে, কারণ ওর মায়ের এই অবস্থা আজ। এরপরে সং একটা ইন্ডাকশন কিনে নিয়ে আসে, আর ওর মাকে বলে এখন থেকে তুমি ইন্ডাকশনেই রান্না করো, তাহলে তুমি বসে বসে রান্না করতে পারবে, আর সুইচটা বন্ধ করে দিলেই হচ্ছে, তোমাকে আর কষ্ট করে গ্যাসে রান্না করা লাগবে না। তবু ওর মায়ের খুব খারাপ লাগে। সঙ্গের মা কখনোই ভাবেনি যে সে এতখানি নড়বড়ে হয়ে যাবে তার পরিবারের সামনে, কারণ সে সবসময় একটা স্ট্রং মানুষ। তো সেদিন সঙ্গের মায়ের সঙ্গে দেখা করতে চেনের মা এসেছিল। তখন সঙ্গের মা চেনের মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। মানুষের স্বাভাবিক জীবন যখন ব্যাহত হয়ে যায়, তখন মানুষের ভিতরে চাপা কষ্ট থাকে, যেটা আজকে সঙ্গের মা বের করে দিয়েছিল। চেনের মা তখন সঙ্গের মাকে অনেক বোঝায়। এরপরে সং একটা ফুলের দোকানের পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন ওর মনে পড়ে যে চেন ডেইজি ফুল অনেক পছন্দ করে, তাই ও একতোড়া ডেইজি ফুল কেনে চেনকে দিবে বলে। কিন্তু সেদিন আমরা দেখতে পাই চেন এবং জিং দুজনেই খুনসুটি করতে করতে এগিয়ে আসছিল, যেটা ওরা সবসময়ই করে। তো তখনই এদের দুজনকে একসঙ্গে দেখে নিজের ফুলগুলোকে দূরে সরিয়ে রাখে সং। চেন তখন বলে ফুলগুলো কি আন্টিকে দেবে বলে কিনেছো? আন্টি মানে সঙের মায়ের কথা বললো। সং বলে হ্যাঁ, আমার মাকে দিব বলেই কিনেছি। ওরা চেনকে ফুলগুলো দেওয়া হয় না। আর এদিকে চেন আবারও জিংয়ের সঙ্গে সেই খুনসুটি করতে থাকে। যেহেতু এরা দুজন খুবই এক্সট্রোভার্ট টাইপের, তাই এদের দুজনের খুব ভালো বনিবনা হতো। সংও কিন্তু এদের খুবই ভালো বন্ধু, কিন্তু সং এদের তুলনায় খুব চুপচাপ এবং বেশি ম্যাচিউর, আর সেজন্য এদের দুজনের বন্ধুত্ব বেশি ভালো চলতো। আসলেই যে মানুষ বেশি হাসি খুশি এবং বেশি মেশে অপরের সঙ্গে, তাকেই দেখবেন সবাই বেশি অ্যাডমায়ার করে। যাই হোক, এরপরে ওরা তিন পরিবার মিলে একটা জায়গায় বেড়াতে আসে। সেখানে আমরা দেখতে পাই জিং একটা অনেক টক ফল খাইয়ে দেয় চেনকে, আর চেনকে বলেছিল এই ফলটা অনেক মিষ্টি। চেন ওটা কামড় দিয়ে বলে তুমি এটা আমার সঙ্গে কি করলে, এত টক ফল আমাকে খাইয়েছ, এটা বলে মারামারি করতে লাগে। আর তখন জিংয়ের বাবা বলে তাহলে আমার হাত থেকে এই ফল দুটো খাও, এ দুটো কিন্তু মিষ্টি। তখন ওই ফলটা খেতে শুরু করে চেন, কিন্তু দেখে এটা আরও টক। আর তখন ও বলে আঙ্কেল আপনি আমার সঙ্গে এটা কিভাবে করতে পারলেন, নিজের ছেলের মারের প্রতিশোধ নেবেন কি এভাবে? আর সঙের বাবার হাতে একটা ক্যামেরা ছিল, সেই ক্যামেরা দিয়ে এইসব দৃশ্য সব বন্দি করে নিচ্ছিল। ঠিক তখনই সংকে দেখি সং হঠাৎ করে এসে জিংকে বলে এটা খেয়ে দেখ, এটা মিষ্টি, এটা দিয়ে অনেক টক একটা ফল দেয়, আর এভাবে ওরা প্রতিশোধ নেয়। এরপরে আমরা দেখতে পাই আজকে ছিল আসলে জিংয়ের মায়ের বার্থডে, সেজন্যই ওরা আউটিংয়ে এসেছিল। তো বার্থডে যখন উদযাপন করা হয়ে যায়, ওরা দুজন বসেছিল একটা অনেক বড় উঁচু চালা ঘরের উপর, আর সেখানে বসে নিজেদের ভিতরে গল্প করছিল। তো ওরা যে ঘরের চালে বসেছিল সেখানে মাটির টাইলস ছিল, সেখানে ওরা ওদের উইশগুলো লিখে রাখে। এদিকে সংকে দেখতে পাই সং সমুদ্রের কাছে ওর মাকে নিয়ে এসেছিল, যেন ওর মায়ের একটু হলেও মনটা ভালো হয়। ওর মায়ের এখানে এসে খুবই ভালো লাগে। এটা কোনো সমুদ্র নয়, বোধহয় লেক।
যাই হোক, এরপরে ওরা বাড়িতে চলে আসে আর তারপরে সং আর চেনকে দেখি ওরা এসে জিংকে বলে আমার মায়ের বার্থডে, তাই আমি চাই মাকে এমন কিছু গিফট করতে যাতে মা অনেক খুশি হয়ে যায়। আর এরপরে ওরা ওদের মায়ের ছবিগুলো অ্যালবাম থেকে সরাতে লাগে এবং মাকে কি কেক গিফট দেওয়া যায় সেই কেকও দুজন মিলে খুঁজতে শুরু করে দেয়। একটা কমলা আর সাদা রঙের কেক ওদের দুজনের খুবই পছন্দ হয়ে যায়। তবে ওরা কেকটা অর্ডার করেনি কারণ কেকটা ছিল অনেক বেশি দামি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সোজা সঙের ঘরে চলে আসে চেন এবং জিং, এজন্য ওদের চুলেরও এই অবস্থা। যাই হোক, ওরা তিনজন মিলে প্ল্যান করে এই জন্মদিনটা কিন্তু পালন করেই ফেলেছিল। তবে কেকের থিমটা পরে চেঞ্জ করে নিয়েছিল চেন এমন একটা কেকের থিম দিয়েছিল যেখানে ওকে ছোট্ট অবস্থায় দেখানো হয়েছে। ওর বাবা মাকে বোঝাতে চাইছিল যে আমি তোমাদের একমাত্র মূল্যবান সম্পত্তি, আমি ছাড়া তোমাদের আর কেউ নেই। আর এরপরে দেখতে পাই যে কেকটা আগে থেকেই পছন্দ করেছিল চেন, কিন্তু বেশি এক্সপেন্সিভ বলে কিনতে পারেনি। সেই কেকটাই চেনের জন্য নিয়ে এসেছিল জিং এবং এটা এমনি নিয়ে এসেছিল। দুজনে খুব মজা করে কেকটা খেতে থাকে আর এখানে জিংকে দেখে বোঝা যাচ্ছিল সে হয়তো আস্তে আস্তে চেনের প্রেমে পড়ে যাচ্ছে। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। সেদিন আমরা জিংকে দেখি ওর বাবা একটা বিশেষ কাজের জন্য কোথায় জানি বিজনেস ট্রিপে যাচ্ছিল আর ওর বাবাকে পৌঁছে দিতে আসে জিং। এরপরে ও আবার চেনকে সাথে নিয়ে স্কুলে ফেরে। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়, সময় কাটতে থাকে, কিন্তু জিং এর ওর বাবার সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয় না। ওর মাও ওর বাবার সঙ্গে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছে, কিন্তু তাকে নাকি পাওয়া যাচ্ছে না। এরপরে জিং স্কুলে আসে, ওরা সারা দিন রাত পড়তে লাগে। জিং এখন থেকে বেশ পড়াশোনায় একটু মনোযোগী হয়েছে আর চেন তো অনেক দিন থেকে সারা দিন রাতই পড়ছে কারণ সামনেই ওদের ফাইনাল পরীক্ষা। তো সেদিন পড়তে পড়তে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল চেন, তাই ও একটুখানি ন্যাপ নিচ্ছিল আর জিংও তখন অন্যদিকে তাকিয়ে বোধহয় বাবার কথাই ভাবছিল। এরপরের দিন আমরা চেনকে দেখতে পাই, ও জিং এর জন্য স্কুলে যাবে বলে ওকে ডাকতে আসে, কিন্তু কোথাও জিংকে খুঁজে পায় না। ওকে কল দিয়েও পাওয়া যায় না। আসলে পাওয়া যাবে কিভাবে? ও আর ওর মা এসেছে পুলিশ স্টেশনে আর এখানে এসে জানতে পারে যে ওর বাবা নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। হঠাৎ করে এই শকিং নিউজটা শুনে ওরা সত্যি অনেক শকড হয়ে যায়। কেউ ভাবতেও পারেনি যে এরকম একটা দিন জিং এর পরিবারকে দেখতে হবে। জিং এর বাবা মারা গিয়েছে, তো এখন এটা মেনে নেওয়া ছাড়া ওদের আর কিছুই করার থাকে না। আর চেনের খুব খারাপ লাগে জিংকে এই কালো পোশাকে দূর থেকে দেখতে। ওই চেনে অন্যরকম একটা মানুষ মনে হচ্ছিল তখন জিংকে। হঠাৎ করে জিং যেন সবার থেকে অনেকটা দূরত্ব মেনটেন করে চলছে, কারোর সঙ্গে সেভাবে কথা বলছে না, দেখা করছে না। পুরাতন যে জায়গায় ওরা একসঙ্গে মিট করতো সেখানেও আসছে না। তবে আজকে অনেক দিন বাদে জিং ঘর থেকে বের হয়েছে। তবে হঠাৎ করেই যেন ও অনেক বড় হয়ে গিয়েছে এবং হঠাৎ করেই ওর জীবনে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। আগে যতটা হাসতো, যতটা খেলতো, সেটা ওর ভিতরে আর নেই, কিন্তু ও এখনও ওর স্বপ্নকে লালন করে। ও একদিন সঙ্গে বলে আমার বাবা চেয়েছিল বাবার অপূর্ণ স্বপ্নটা যেন আমি পূরণ করি, সেজন্য আমাকে ফুটবলার হতে হবে, আর তাই ও খেলাটা অন্তত চালিয়ে যাবে। ওর মা আরও বেশি নিঃসঙ্গ হয়ে পড়ে। তবে ও নিজেই যখন এত মনোকষ্টে ভুগছে, ও আর ওর মাকে কিভাবে বোঝাবে? এখন ওর ঘরের জানালাটাও আর সেভাবে খোলা থাকে না, যে জানালা দিয়ে ওকে দেখতে পেত চেন। সেদিন ও নিজেই একটা কেক কিনে আনে, সেই থিমের কেকটা, আর পাগলের মতো সেটা খেতে লাগে। হঠাৎ করেই ও নিজের সমস্ত দুঃখ যন্ত্রণাকে যেন এই কেক খাওয়ার মাধ্যমে উগড়ে দিয়েছিল। পরদিন থেকে ও চেনকে বলে আমি স্কুলে যাব আর সুন্দর করে পড়াশোনা করব। এরপরে ও স্কুলে আসে আর সারা দিন রাত পড়াশোনা করতে লাগে। ওর মাও বেশ অবাক হয়ে যায়, কারণ ও কখনোই এত পড়াশোনা করতো না, কিন্তু ও অনেক সিরিয়াস হয়ে গিয়েছে। আর মাত্র এই কয়েকদিনে পড়াশোনা করেই ও চেনকেও টপকিয়ে ফেলেছে এবং অনেক ভালো রেজাল্ট করেছে। তো সেদিন ছিল হ্যাপি নিউ ইয়ার আর আমরা দেখতে পাই সং আর চেন দুজনে মিলে একটা দোকানে এসেছিল কিছু বাজি কেনার জন্য। তো এরপরে ওরা কিছু ড্রিঙ্ক কিনে সোজা চলে আসে জিং এর বাড়িতে আর এখানে ওরা সবাই মিলে ড্রিঙ্ক করে, কিন্তু এখানে সং কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায়, মানে একদম পুরো অজ্ঞান হয়ে যায়। এরপরে চেনও অনেকটা ঘুম ঘুম পাচ্ছিল, তখন জিং ওকে বলে তুমি এখানে বসো। ওরা আগে বাজি কিনতে পারেনি, তাই ওর জন্য বাজি কিনতে সোজা জিং বাইরে বের হয়ে পড়ে, কিন্তু চেন ওর কথাটা ভালো করে শুনতে পায়নি। তাই ওর যখন ঘুম ভাঙে তখন ও সব জায়গায় জিংকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও জিংকে পায় না। জিংকে যখন ও কল করে জিং ওর ফোনটাও রিসিভ করে না, কারণ সেটাও বাড়িতেই ফেলে গিয়েছিল। তাই ও পুরো মহল্লা খুঁজতে শুরু করে জিংকে, কারণ ওর মনে কু ডাকছিল যে জিং উল্টোপাল্টা কিছু করবে না তো, কারণ জিং ওর বাবার শোকটা সামলাতে পারছিল না। কিছুক্ষণ পরে জিং ওর সামনে আসলে ও অনেক
কাঁদতে লাগে আর বলে, তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে, আর কখনো একা একা কোথাও যাবে না, অন্তত পক্ষে তুমি আমাকে সাথে নিয়ে যাবে। আর ওকে এভাবে কাঁদতে দেখে জিং বলে, এভাবে পাগলের মতো কাঁদছো কেন? আমি তো তোমার জন্য বাজি কিনতে গিয়েছিলাম, কারণ তুমি বলেছিলে তুমি বাজি পোড়াতে পছন্দ করো কিন্তু কোথাও বাজি পাওনি। তো আমি অনেকগুলো দোকান খুঁজে তারপরে তোমার জন্য এটা নিয়ে এসেছি। আর সেদিন জিং এটাও বুঝতে পারে যে চেং আসলে ওকে কতটা কেয়ার করে। এরপরে ও আরও ভালো করে পড়াশোনা শুরু করে। এরপরে আমরা দেখতে পাই যে একদিনের চেনকে নিয়ে গিয়েছিল একটা মুভি দেখতে। এটা ছিল একটা ইংলিশ মুভি, মূলত ওরা ইংরেজি শেখার জন্যই মুভিটা দেখতে এসেছিল। কিন্তু মুভি দেখার বদলে দুজনের ভিতরে ওরা খুনসুটি করছিল আর বকবক করছিল। তখন সামনের সিটে বসে থাকা লিতিয়ান ওদেরকে বলে, এই তোরা এখানে কি করছিস? তোরা কি ডেট করতে এসেছিস নাকি? ওরা বলে, কোথায় ডেট করতে এসেছি, আমরা তো ইংলিশ শিখতে এসেছি। আর ওরা লিতিয়ানকে জিজ্ঞেস করে, তুই একা একা কি করতে এসেছিস? লিতিয়ান বলে, আমিও তো ইংলিশ শিখতে এসেছি। এরপরে চুপচাপ ওরা মুভি দেখতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় ওদের পপকর্ন নিয়ে আবার গন্ডগোল শুরু হয়ে যায়। ওরা একজন অন্যজনের গালে ঠেসে ধরে পপকর্ন খাওয়াতে লাগে। এভাবে কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে ওদের ফাইনাল এক্সামও এগিয়ে এসেছে। এখন ওরা শুধু দিনেই নয়, বরং সারা দিন রাত স্কুলে থাকতে শুরু করে আর স্কুলেই পড়াশোনা করতে শুরু করে। একদিন যখন রাত্রেবেলা ওরা পড়ছিল তখন হঠাৎ কারেন্ট অফ হয়ে গিয়েছিল। আর তখন টিচার এসে বলে যে তোমরা একটুখানি যা করছো সেটা থামাও, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তো টিচার কিছু ইমোশনাল কথা বলে, কারণ ওরা বিদায় স্টুডেন্ট। এরপরে ওদের সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে যায়, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। শেষ হওয়ার সাথে সাথে সব বইগুলো এক জায়গায় করে ফেলে চেন। সেদিন ওর বাড়িতে এসেছিল জিং। জিং বলে, আমি আমার বই আর সঙের বইগুলো এক জায়গায় করেছি, ওগুলো ওজন দরে বিক্রি করে দিব, তোমারও তো অনেক বই। এই বইয়ের ভিতরে ও একটা ছবি দেখতে পায়, যে ছবিটা ছিল চেনের বাচ্চাকালের ছবি। আর এই ছবিটা নিয়ে চেনকে টিজ করতে থাকে জিং আর বলে, ছোট্টবেলায় তুই কেমন ছিলিস? আর এই ছবিটা নিয়ে চেন বলে, ছোট্টবেলায় আমি কেমন ছিলাম তাই না? এই যে এই ছবির উপরে একটা ছবি দেখতে পেয়েছো, এটা কে জানো? এটা আমার বেস্ট ফ্রেন্ড। যখন আমি ওই গ্রামে থাকতাম, শিশুই গ্রামে, তখন একে কি বলা হতো জানো? প্রিন্স অফ শিশুই। আর আমাকে বলা হতো ফ্লাওয়ার অফ শিশুই। আমরা দুজন ছিলাম অনেক ভালো বন্ধু আর ও আমাকে অনেক পছন্দ করতো। এসব বলে ও জিংকে জেলাস ফিল করাতে চেয়েছিল আর জিং সত্যি সত্যি জেলাস হয়ে যায়। জিং বলে, আমরা ছাড়া তোমার আবার বেস্ট ফ্রেন্ড আছে নাকি? চেন বলে, অবশ্যই আছে, কারণ আমার সেই বেস্ট ফ্রেন্ড আজকেই এখানে আসছে। জিং বলে, সত্যি? তখন ও বলে, হ্যাঁ, নিচে যেয়ে দেখ। এরপরে দেখা যায় যে জিং নিচে এসে সত্যি একটা ছেলেকে দেখতে পেয়েছে। আর ওই ছেলেকে বলে, তুমি কি চেনদের বাড়িতে এসেছো? তুমি কি চেনের ফ্রেন্ড? ওই ছেলেটি তখন বলে, হ্যাঁ, আমি চেনের বাড়িতে এসেছি। আর ওরা দুজনেই পাঞ্জা দিতে লাগে, কিন্তু তার ভিতরে চেন এসে ওই ছেলেকে ভিতরে নিয়ে আসে আর ওর সঙ্গে এত চিপকে থাকে, যেটা দেখে জিংয়ের অনেক রাগ হয়। কিন্তু এক পর্যায়ে চেনের মা বলে, তুমি এত রেগে কেন যাচ্ছ? ওই ছেলেটা ওর কোনো বেস্ট ফ্রেন্ড নয়, ওটা ওর চাচাতো ভাই। এটা শুনে জিং বলে, দেখেছো, এটা নিয়ে আমাকে ও জেলাস ফিল করাতে চেয়েছিল। তাই ওখান থেকে উঠে জিং চলে আসে। এরপরে জিং সঙ্গে বলে, জানো আজকে কি হয়েছে? একজন আমাকে আজকে বললো তার নাকি বেস্ট ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে এসেছে। সে আমাকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু পরে দেখা গেল সেটা আসলে তার চাচাতো ভাই। আমাদের সামনে নাটক, তাই না? তো চেন বলে, তাও তুমি তো রেগে তো গিয়েছো, আমি যা করতে চেয়েছিলাম সেটাতে তো সফল হয়েছি। এরপরে জিং বলে, যে কারণে তোমাদের দুজনকে ডেকেছি, যেহেতু আমরা আমাদের বইগুলো বিক্রি করে দিতে চেয়েছি, কিন্তু সং যেহেতু অনেক ভালো স্টুডেন্ট আর ওর নোটের মূল্য তো একদম অমূল্য, ওগুলো কোনো টাকার বিনিময়ে কেনা যায় না। তাই আমি ভাবলাম ওগুলো যদি কেজি দরে বিক্রি করে দিই তাহলে সেটা লস হয়ে যাবে, পূর্ণ মূল্য আমরা পাবো না। তাই আমি একটা ওয়েবসাইট তৈরি করব আর সেখানে সং যত কিছু স্ট্র্যাটেজি ফলো করেছে সেই ট্রিক্সগুলো ওখানে আপলোড করব, তাহলে সেগুলো অনেকেই কিনবে আর ওই কোর্সগুলো থেকে আমরা যথেষ্ট টাকাও পাবো। আর সেজন্য তোমাদের মতামত নিতে তোমাদের ডেকেছি, তোমাদের কি মতামত? তো ওরা দুজন বলে, এটা খুবই ভালো আইডিয়া, তুমি ওয়েবসাইটটা তৈরি করে ফেলো, আমরা একদম পূর্ণ সমর্থনে আছি। এরপরে চেন এবং সং ওখান থেকে চলে আসে। পরদিন ওরা 5 বন্ধু বান্ধবী মিলে বাইরে বের হয় একসঙ্গে কিছু টাইম স্পেন্ড করবে বলে। কিন্তু এখানে ওদের সঙ্গে লিতিয়ান এসেছিল আর লিতিয়ান একদমই এই ক্যাফেতে থাকতে চাইছিল না। ও চাইছিল একটা ইন্টারনেট ক্যাফেতে যেতে আর সেখানে গিয়ে গেম খেলতে। কিন্তু ওই মেয়ে দুটো যেহেতু চাইছে ওরা এখানে থাকবে এবং কিছু ছবি উঠাবে, তাই ওরা এখানে এসেছে। তো লিতিয়ান বলে, দাঁড়াও, তোমাদের ছবি আমি তোলাচ্ছি। তাই ছবির যে ফ্রেমটা ছিল সেটাকে ও ভ্যালেন্টাইন ফ্রেমে দিয়ে দেয়। আর এতে খুব লজ্জায় পড়ে যায় প্রথমে সং এবং চেন। কিছুক্ষণ পরে জিং ওখানে যায়। তো ওরা তিনজনই এখন অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। আর এখন কাহিনী আসলে এটাই, কারণ ওরা দুজনেই এখন চেনকে পছন্দ করতে শুরু করেছে। লিতিয়ান কিন্তু এটা মনে মনে বোঝে আর সেজন্য ওদের টিস করতেও এই কাজটা করেছে। যাই হোক, এরপরে ওরা যখন ঘুরে ফিরে ফিরছিল তখন ওদের মনে পড়ে চিচির কথা। চিচি তো একসময় চেনের খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। আজকে ও চিচিকে খুবই মিস করেছিল, কিন্তু কি আর করা,
চিচি নিজেই এতটা ডিস্টেন্স করে নিয়েছে নিজেকে যে ওদের আর কিছুই করার নেই। ওরা যখন ওই ক্যাফে থেকে বের হয়ে ফিরছিল তখন ওরা সামনে চিচিকে দাঁড়ানো দেখতে পায়। চিচি মনে মনে অনেক রিগ্রেট ফিল করে এদের সবার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দেওয়ার জন্য। চিচির যেহেতু স্কুল জীবন শেষ হয়ে গিয়েছে, এদের সবার গিয়েছে, আর তাই সেজন্য ও আজকে ওদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন ও অনেক রিগ্রেট ফিল করছে এবং এদের সবার সঙ্গে বন্ধুত্বটা আবার নতুন করে নিতে চায়। চিচি একটু অন্যরকম মেয়ে, কিন্তু ওরা তো আর অন্যরকম নয়। চিচি যখন ইচ্ছে ওদের দিকে বন্ধুত্বের দৃষ্টিতে তাকিয়েছে, ওরা সবাই ওর দিকে বন্ধুত্বের দৃষ্টিতে তাকিয়েছে। চেন ওর দিকে একটা হাসি দিলেই ওদের দুজনের বন্ধুত্ব আবার অটুট হয়ে যায়। আসলে ভালোবাসা যখন আসে সেটা বোঝা যায় না, কিন্তু হারানোর ভয় যখন জাগে তখন তার ওজন টের পাওয়া যায়। এই পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়ে দিয়েছিল। চেন ওর মা বাবার সঙ্গে ওর রেজাল্ট চেক করছিল এবং ওর 650 নম্বরের ভিতরে বেশ ভালো একটা মার্কস পেয়েছিল। এখন ওর বাবা মা ঠিক করে যে ও যেন ওর এই এলাকার আশেপাশের কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, আর ওর এলাকার আশেপাশে একটা ওয়ান নামের ইউনিভার্সিটি আছে। ওর মাকে বলে, কেন, আমি আমার এই রেজাল্ট দিয়ে তো দূরের কোনো ভালো ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারবো। তবে ওর বাবা মার খুব খারাপ লাগে একটা মেয়ে অনেক দূরে পাঠাবে না। ওর বাবা মা এর জন্য ওকে বলে, তুমি যদি কাছে থাকো তাহলে যে কোনো মুহূর্তে আমরা তোমার দেখাশোনা করতে পারবো। এদিকে সং আর জিং দুজনেই কিন্তু ভালো মার্কস পেয়েছিল এবং ওরাও চিন্তা করছিল কোথায় ভর্তি হবে। জিং খুব একটা চিন্তা করছিল না, তবে সং বলে যে সে আশেপাশের কোথাও ভর্তি হবে, তাহলে সে তার মায়ের দেখভাল করতে পারবে। কিন্তু ওরা দুইজন বলে, তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি অনেক ভালো কোনো ভার্সিটিতে পড়তে পারবে, সেটাই চিন্তা করো একবার। এবার ওর শয্যা বাড়িতে চলে আসে, ওর মাকে বলে যে ও আশেপাশের কোথাও ভর্তি হবে। ওর মা বলে, মোটেও তার দরকার নেই, আমাকে দেখাশোনা করতে গিয়ে তুমি তোমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিবে, এটা আমি চাই না। এখন আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি, তাই আমি চাই তুমি দূরের কোনো ভার্সিটি এবং ভালো ভার্সিটিতেই ভর্তি হও। আর সঙ্গে এতে রাজি হয়ে যায়। এদিকে জিং তখনও পর্যন্ত ঠিক করেনি যে ও কি করবে। ওর মাকে জিজ্ঞেস করে আর বলে, মা তোমার কি কোনো কিছু বলার আছে যে আমি কোথায় ভর্তি হব? ওর মা বলে, তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই ভর্তি হও। এরপরে এদের 3 বান্ধবীকে দেখানো হয়। এরা একটা পাহাড়ে হাইকিং করে উঠছিল। মূলত ওদের জন্য ওয়েট করছে ওদের 3 বন্ধু। এখানে আমরা লিতিয়ানকে দেখতে পাই আর জিং আর সংকে দেখতে পাই। তো এরা সবাই একসাথে এজন্য হয়েছিল যাতে একটা ফেয়ারওয়েল পার্টি ওরা করতে পারে। রাত্রেবেলা ওরা সবাই মুভি দেখছিল, কিন্তু মুভি দেখতে দেখতে হঠাৎ করে দেখা যায় যে এখান থেকে চেন নিচে রান্নাঘরে চলে আসে, কারণ ও চাইছিল সবার জন্য একটা কেক তৈরি করতে। ও একা একা কেক তৈরি করছিল, ঠিক তখনই এখানে চলে আসে জিং। জিং সবসময় ওর সঙ্গে খুনসুটিতে মেতে থাকতো ঠিকই, কিন্তু আজকে একটু বেশি ক্লোজ হয়ে যায় ওরা। আর এতে দুজনেরই ভিতরে একটা নার্ভাসনেস কাজ করে। দুজনে বেশ কাছাকাছি চলে আসায় দুজনের ভিতরে নার্ভাসনেসটা এতটাই বেড়ে গিয়েছিল যে ওরা দুজনের থেকে সিটকে দূরে সরে যায়। আর ততক্ষণে নিচে বাকি অন্য সবাই চলে এসেছিল আর সবাই মিলে ওদেরকে হেল্প করছিল কেকটা তৈরি করতে। তো এক পর্যায়ে কেকটা তৈরি হয়ে যায়। ওদের সবার জন্য আলাদা আলাদা কিছু গিফটও রেখেছিল চেন। ওরা সবাই অনেক মজা করছিল আর খুশি হয়। কিছুক্ষণ পরে ওরা খাওয়া দাওয়া শুরু করে, আর তখন আমরা লিতিয়ানকে দেখি ও বেশ ড্রাঙ্ক হয়ে যায়। ড্রাঙ্ক হয়ে ও একজনের দিকে হাত তোলে। প্রথমে ও হাত বাড়ায় চিচির দিকে আর বলে, তুমি, আর তুমি। সঙ্গের দিকে হাত বাড়ায় আর সঙ্গের দিকে হাত বাড়িয়ে বলে, তুমি, আর তুমি। চেনের দিকে হাত বাড়ায়। এরপরে চেনের দিকে হাত বাড়িয়ে হাতটা বাড়ায় এবার জিংয়ের দিকে, আর তারপরে শিনের দিকে হাত বাড়িয়ে আবার জিংয়ের দিকে হাত বাড়ায়। আর জিং কাকে পছন্দ করে সেটা আর বলে না ও। এইখানেই বোঝা যায় যে লিতিয়ান আসলে আতেল মার্কের ছেলে হলেও ও সমস্তটাই নোটিশ করে, আর ও জানে ওর ফ্রেন্ডের ভিতরে কে কাকে পছন্দ করে। কিন্তু জিং কাকে পছন্দ করে ও সেটা প্রথমে বলে না, তবে ও যে সবাইকে ইঙ্গিত করলো এতে সবার ভিতরে কিছু একটা দোলাচল তো সৃষ্টি হয়। বাইরে চলে আসে জিং আর সং। এখানে দুজন কথা বলে, আর এদিকে আমরা দেখতে পাই চেন আর চিচিও বাইরে চলে এসেছিল। চেন চিচিকে বলে, তুমি সঙ্গে পছন্দ করো সেটা বোঝা যায়, আমি অনেক আগে থেকেই বুঝি, তুমি সঙ্গে কিন্তু প্রপোজটা করতেই পারো। আর এদিকে জিং সঙ্গে বলে, তুই যদি সত্যি সত্যি চেনকে পছন্দ করিস তাহলে ওকে প্রপোজটা কর। তাই সং সোজা নিচে নেমে আসে এবং ও চেনকে বলে, তোমার সঙ্গে আলাদা করে আমার একটা কথা আছে। আর তাই ওখান থেকে চিচি চলে যায় আর যাওয়ার আগে বলে যায়, সং তোমার সঙ্গেও আমার আলাদা করে কিছু কথা আছে। আর এরপরে সং বলতে শুরু করে। এদিকে আমরা শিনকে দেখতে পাই। শিন এসেছিল জিংয়ের পাশে ওকে প্রপোজ করতে। এদিকে সং যখন চেনকে জানায় যে সে তাকে পছন্দ করে, চেন খুব অকওয়ার্ড ফিল করে আর ওকে ডাম্প করে দেয়, তার মানে ওকে রিজেক্ট করে দেয়। আর এতে সঙ্গের খুব কষ্ট লাগে। ওদিকে শিনকে রিজেক্ট করে জিং, তাই সেও এখান থেকে চলে যায়। আর তখন জিং ওর পিছু পিছু নিচে নামতে থাকে। এদিকে সং যখন মাথাটা নিচু করে চলে যাচ্ছিল তখন ওকে এসে প্রপোজ করে
চিচি, ও তখন চিচিকে রিজেক্ট করে দেয়। তার মানে ওরা আজকে যে যাকেই প্রপোজ করলো না কেন সবাইকে রিজেক্টই করেছে এবং সবাই রিজেক্ট খেয়েছেও। এদিকে লিথিয়ান মাতালের মতো শুয়ে বলছে আমি একটা জ্ঞানী ব্যক্তি, আর জ্ঞানী ব্যক্তিরা কখনোই প্রেম করে না। ভাই তুই ঠিক বলেছিস। চশমা পড়ুয়া সামান নামের একটি মেয়েকে দেখতে পায় যার সঙ্গে স্কুল থেকেই পরিচয় চেনের। ওরা প্রথমে একই বেঞ্চে বসতো, দুজনের ভিতরে খুব ভালো সম্পর্ক। সামানের যেহেতু একটা ভার্সিটিতে ভর্তি হবে তাই ওর সঙ্গেই কথা বলছিল ওরা। এরপরে এরা দুই বান্ধবী শিনের সঙ্গে দেখা করতে আসে। শিন গতদিন রিজেক্টেড হয়েছে, জিঙ্ক ওকে ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করেনি, তাই ও নতুন করে একটা ছেলেকে ফাঁসিয়েছে আর তার সঙ্গে প্রেম করতে শুরু করেছে। খুব দ্রুতই মুভ অন করেছে বোঝাই যাচ্ছিল। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই একদিন চেন ডেকে পাঠায় জিঙ্কে আর ওকে হাক করে বলে এটা আমাদের লাস্ট হাক। এটা বলে ও পরের দিন সমস্ত কিছু গোছগাছ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটিতেও চলে আসে। সম্পূর্ণ নতুন পরিবেশ, কাউকেই ও চেনে না। ও খোঁজার চেষ্টা করছিল যে কেউ ওকে হেল্প করতে পারে কিনা। ঠিক তখন এখানে জিঙ্ক চলে আসে। ও জিঙ্ককে দেখে অবাক হয়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয় জিঙ্ক যে ঠিক করছিল কোথায় ভর্তি হবে। ও আসলে সেই ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছে যে ইউনিভার্সিটিতে চেন ভর্তি হয়েছে। চেন ওকে দেখে একদম আকাশ থেকে পড়ে বলে তুমি এখানে। তখন জিঙ্ক বলে আমি তোমাকে আগে থেকে জানাইনি। ঠিক তখন একজন সিনিয়র আসে এখানে। এই ছেলেটি এসে চেনকে বলে আমি তোমার সিনিয়র, তুমিও ফার্মাসিতে ভর্তি হয়েছো আর আমিও ফার্মাসিতেই পড়ি, আর তোমার দায়িত্ব আমার উপরেই পড়েছে। চলো আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। আর চেনও তখন ওই ছেলের সঙ্গে চলে যায়। এতে জিংয়ের খারাপ লাগে। চেন আসলে রাগ করেই চলে এসেছে, কারণ জিং ওকে কেন জানায়নি যে ও সেম ইউনিভার্সিটিতে ভর্তি হবে। চেনের এত রাগ হয় যে ও জিংয়ের সঙ্গে কথা বলে না। তবে চেন বুঝতে পারে ওর এই সিনিয়রটাকে, ওরা একই জুনিয়র হাই স্কুলে পড়তো। আর ওই যে একদিন বই ক্রস অনুষ্ঠান হয়েছিল ওদের, যে বইটা রেখেছিল লাইব্রেরিতে চেন, ওই বইটা আসলে এই সিনিয়রই নিয়েছিল। ও আসলে খুঁজে পাচ্ছিল না যে ওর বইটা কে নিয়েছে, সেটা এই সিনিয়রই নিয়েছিল। আর এদিকে আমরা জিংকে দেখি। জিংকে কিন্তু চেনের মা বলেছিল তুমি আমার মেয়ের সঙ্গে যেহেতু পড়ছো তুমি অবশ্যই ওর খেয়াল রাখবে। আসলে সবাই জানতো ওর এখানে ভর্তি হওয়ার কথাটা, শুধু জানতো না চেন, আর এতেই চেন রেগে গিয়েছে। এদিকে আমরা জিংয়ের পাশে দেখি একটা ছেলেকে। এই ছেলেটিও সিএসসিতে ভর্তি হয়েছে, আর জিংও সিএসসিতেই ভর্তি হয়েছে। ছেলেটা এসে বলে তোমার রুম নাম্বার কত? জিং বলে 404। ছেলেটি বলে তাহলে তো তুমি আমার রুমের। এটা বলে দৌড়াতে দৌড়াতে ওকে নিয়ে যায়। এদিকে চেনকে তার রুমে নিয়ে এসে দিয়েছিল সিনিয়র। এখানে ওর রুমমেটদের সঙ্গে পরিচিত হয়, এরা বেশ ফ্রেন্ডলি। আর ওদিকে জিংও তার রুমে চলে এসেছিল। সং সম্পূর্ণ আলাদা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তবে সং জানতো না যে জিং 1 ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ও যখন জিংয়ের কাছে কল দিয়ে জানতে পারে যে ও 1 ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তখন বেশ অবাক হয়ে যায়। এদিকে বেশ অ্যাভয়েড করে চলছিল জিংকে চেন। জিং যখন বাস্কেটবল খেলছিল তখন ও এসে চেনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু চেন ওর সঙ্গে কথা বলে না। এরপরে চেন একদিন ওর সিনিয়রদের এবং ওর ফ্রেন্ডদের সঙ্গে খেতে যায়। সেখানে গিয়ে ও অনেক ড্রাঙ্ক হয়ে পড়ে। চেনকে বারবার ওর মা কল দিচ্ছিল, কিন্তু ওর মা ওকে খুঁজেই পাচ্ছিল না। সেজন্য ওর মা বাধ্য হয়ে জিংকে কল দেয় আর বলে এই মুহূর্তে চেন কোথায় আছে একটু দেখো তো, ওর তো খুব একটা টলারেন্সই নাই ড্রাঙ্কের ব্যাপারে, তাই ওকে একটু যেয়ে নিয়ে আসো। তো ওকে যেয়ে খুঁজে নিয়ে যায় জিং। আর তারপরে জিংয়ের সঙ্গে ও খুব খারাপ ব্যবহার করতে লাগে আর বলে তুমি কি ভেবেছো আমি তোমার উপর ভর করে জীবনে চলি নাকি? তুমি কেন আমাকে তোমার কাঁধে নিয়েছো? তুমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হবে আমাকে বলোনি, আবার এখন আমার কেয়ার করছো? লাগবে না তোমার কেয়ার। এসব বলে ও সোজা ওর রুমে চলে আসে। পরদিন সকালবেলা যখন ওর ঘুম ভাঙিয়ে ওর ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে গত রাত্রে ও একা একা রুমে এসেছে, তবে তার আগে তো ও জিংয়ের সঙ্গে ছিল, ওদের ভিতরে কিছু হয়েছে কিনা, কিন্তু ও কিছুই মনে করতে পারে না। ওর তো মনেই নেই যে ও জিংয়ের সঙ্গে দেখা হয়েছিল। পরদিন ও জিংকে কল করে আর জিংকে ডেকে পাঠায়। জিংকে ও জিজ্ঞেস করে সেদিন কিছু হয়েছিল কিনা। জিং ওকে বলে আমি তো কিছু করিনি, কিন্তু তুমি অনেক কিছুই করেছো। ও তখন বলে কি করেছি। জিং তো ওকে আর ওভাবে বলে না। যাই হোক, তখনই জিং তারই ডিপার্টমেন্টের একটা সিনিয়র আপু ডাকতে এসেছিল। এই সিনিয়র আপু বলে তোমাকে একটা ক্লাবে জয়েন হতে হবে, তাই তুমি আমার সঙ্গে আসো। এটা বলে চেনের কাছ থেকে সোজা জিংকে নিয়ে চলে যায়। চেনও তখন ক্লাবে যেতেই চাইছিল, তখন ওর সিনিয়র ভাইটা চলে আসে আর সে বলে তুমি তো ক্লাবে জয়েন করবে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এটা বলে ওকে নিয়ে যায়। যেহেতু জিং অনেক খেলাধুলা পছন্দ করতো তাই ও স্পোর্ট ক্লাবে ভর্তি হয়ে যায় এবং এখানকার একজন সদস্য হয়ে যায়। তবে চেনও এই স্পোর্টিং ক্লাবেই ভর্তি হয় এবং ও এখানে মার্শাল আর্ট এসব ব্যাপারে মূলত একটু কনসেন্ট্রেট করতে চায়, তাই ভর্তি হয়েছে। এদিকে আমরা অনেকদিন পরে আবার দেখতে পাই সেম ইউনিভার্সিটিতে এসেছিল যে ইউনিভার্সিটিতে সং ভর্তি হয় ওখানে চিচি।
চিচি ওর সঙ্গে এমনিতেই দেখা করতে এসেছে। ওরা আলাদা ইউনিভার্সিটিতে পড়ে, তবে ওরা একই শহরে আসে। যাই হোক, ওদের একটা ভালো সময় কাটে। এদিকে চেন এবং জিং যখনই একটু নিজেদের সময় কাটানোর চেষ্টা করছিল, ঠিক তখনই কোনো সিনিয়র জুনিয়র এসে ওদের উপর হাঙ্গামা করে। আর এই সিনিয়র আপু তো সবসময় জিংয়ের পিছনে চিপকে ছিল। জিং ওকে সরানোর চেষ্টা করলে ওই মেয়েটিকে কোনোভাবেই সরাতে পারে না। এই মেয়েটি বোঝাই যাচ্ছিল যে জিংয়ের উপর অনেক ক্রাশ খেয়ে আছে, তবে জিং তাকে অ্যাভয়েড করার অনেক চেষ্টা করছিল। এরপরে আমরা দেখতে পাই একদিন চেন তার সিনিয়রের সঙ্গে মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল, আর এটা দেখে আবার জিংয়ের খুব খারাপ লাগে। ওরা দুজনেই সিনিয়র নিয়ে পড়েছিল, কি এক আজব ব্যাপার। যাই হোক, এভাবে সময় কেটে যায়। এদের ক্লাব থেকে আলাদা আলাদা ফাংশনের আয়োজন করা হয় এবং এখানে বেশ সুন্দর করে সেজে এসেছিল জিং এবং তার যে সিনিয়র, তার একটা ছবি তুলে অনলাইনে পাবলিশও করা হয়। এদিকে চেনকে দেখিয়ে চেনের আজকে একটা ফাংশন ছিল এবং সেখানে জিংয়েরও অংশগ্রহণ করার কথা ছিল, তবে ও যখন অনলাইনে দেখে যে ওদের দুজনকে নিয়ে মানুষ অনেক কথা বলছে, তখন ওর খুব খারাপ লাগে। কিন্তু এখানে যেখানে জিংদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে বেশি স্টুডেন্ট সমবেত হয়নি, বরং চেন যেখানে আছে সেখানে অনেক স্টুডেন্ট জড়ো হয়েছে। কারণ এখানে চেনের সঙ্গে জিংয়েরও আসার কথা ছিল, তবে জিং আসে না, তাই চেনকে অন্য একটা ছেলের সঙ্গে এই পারফরমেন্সটা করতে হয়। তখন স্টুডেন্টরা সবাই এখান থেকে চলে যায়, কারণ কেউ তাদের এই বোরিং পারফরমেন্স দেখতে চাইছিল না। এতে চেনের খুবই খারাপ লাগে, তাই চেন ও সিনিয়রকে ডেকে পাঠায়। এর এই সিনিয়রের আবার কলেজে একটু ভার্সিটিতে একটু বেশ নামদাম ছিল, সে বেশ ফেমাস ছিল। এবার এরা যখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতেই যাবে, ঠিক তখনই জিং এখানে হাজির হয়ে যায়। জিংয়ের এখানে যেহেতু আসার কথা ছিল, তাই ও এসেছে। ওদিকে ওর ফাংশনটা ফেলেই কিন্তু ও এসে সিনিয়রকে সরিয়ে দিয়ে বলে এখানে আমার থাকার কথা, তাই আমিই থাকবো। কিন্তু বেচারা এখানে মার খেতেই এসেছিল। মূলত এটা ছিল একটা প্রোটেক্টিভ মার্শাল স্কিল। তো এটাই দেখাচ্ছিল আজকে চেন। তো চেন ওকে অনেক মারধর করে। রুমে যারা বসেছিল তারা অনেক হাসাহাসি করতে লাগে, কারণ এভাবে এমনিতে চেনের রাগ হয়ে গিয়েছে যে জিং ও সিনিয়রের সঙ্গে অনেক জড়াজড়ি করেছে, আর তাতে এখন এসেছে, তাই ওকে একটু বেশি মারধর দিয়ে দেয় আর কি। ওদের ভিতরে ফ্রেন্ডশিপ ওর বাকি ফ্রেন্ডরাও খুব ভালোভাবে বুঝতে পারে। এদিকে অনুষ্ঠানটা একাই পরিচালনা করেছিল ওর সিনিয়র পরে আবার জিংকে ডেকে পাঠিয়ে বলে কথা যে কেন তুমি মাঝপথেই ছেড়ে চলে গিয়েছিলে। তবে জিং এর কৈফিয়ত খুব একটা ভালো করে দেয় না, কারণ জিংয়ের কাছে চেনের ফ্রেন্ডশিপের মূল্য অনেক বেশি, আর সেজন্য চলে গিয়েছিল। এই সিনিয়র বুঝতে পারে যে জিং তাকে একটু পছন্দ করে না, তারপরেও সে চেনের পিছনে লেগে থাকে। এদিকে চেনের সঙ্গে জিং দেখা করতে এসেছিল। চেন বলে যে আজকে আমার কোনো সময় নেই তোমার সঙ্গে গল্প করার, আমাকে আমার সিনিয়রের সঙ্গে খেতে যেতে হবে। এই কথা শুনে জিংয়ের খুব রাগ হয়ে যায় আর বলে আমিও যাব। ঠিক তখনই দেখা যায় ওর সিনিয়র এসেছে আর জিংকে বলে তুমি আজকে আমার সাথে চলো, আমি তোমার সঙ্গে মুভি দেখতে যেতে চাই। যেহেতু চেন ওর সিনিয়রের সঙ্গে খেতে যাচ্ছে, তাই জিং ওর সিনিয়রের সঙ্গে মুভি দেখতে চলে যায়। খাওয়ার পরে চেনের সিনিয়র বলে চলো আমরা একটা হরর মুভি দেখে আসি। তারপরে দেখা যায় যে এই মুভি থিয়েটারে ওদের দুজনের ওদের চারজনের দেখা হয়ে গিয়েছে, আর ওরা পাশাপাশি বসেছে। তবে চেনের অনেক রাগ হচ্ছিল, তাই চেন অনেক পপকর্ন নিজের গালের ভিতরে মুখে পুরে খেতে শুরু করে। আর ওর সিনিয়র বলে তুমি পপকর্ন এত পছন্দ করো, আমি কি আরেক বাটি অর্ডার করবো? মুভি টুভি দেখে ওরা বাড়িতে ফিরে আসে, আর দুজনের খুব মুড অফ থাকে, কারণ ওদের ভিতরে খুব ভালো একটা কথা বলা হচ্ছে না, আবার দুজন অভিমান করে বসে আছে। ঠিক তখনই জিং চেনকে ফোন দিয়ে ডাকে, আর তারপরে ওর মানবিমান ভাঙানোর জন্য ওকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসে, আর ওর মুডটা একদম গল্প করে করে ভালো করে দেয়। জিং এমন একটা ছেলে ছিল যে মুহূর্তে মানুষের মুড ভালো করে দিতে পারতো। চেনের আর কোনো রাগ ছিল না, আর এভাবে ওদের ভিতরে সম্পর্কটা আবার একটু ভালো হয়ে যায়। এর পরের দিন জিংয়ের সিনিয়র জিংকে ডেকে বাইরে আসতে বলে। জিং যখন বাইরে আসে তখন দেখে সিনিয়র এক তোড়া গোলাপ হাতে নিয়ে ওর দিকে এগিয়ে আসছে, আর পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্যটা চেন তার বান্ধবীর সঙ্গে যেতে যেতে দেখে ফেলে। তো ওখানে সব মানুষের কাছ থেকে দূরে ডেকে নিয়ে আসে সিনিয়রকে জিং, আর বলে আপনি আমাকে পছন্দ করতেই পারেন, কিন্তু সত্যি কথা বলতে আমি আপনাকে একটু পছন্দ করি না। সবার সামনে আমি আপনাকে অপমান করলাম না, আমি আড়াল থেকে আপনাকে বললাম। এটা বলে ওর বারবার চেনের কথা মনে পড়ে, চেনকেও ভাবতে লাগে। তখনই হয়তো ও ফিল করে যে ও চেনকে পছন্দ করে। এদিকে চেনকে তার সিনিয়র অনেক বেশি জ্বালাতন করতো, তবে ওই আপাতত ওর সিনিয়রের সঙ্গেই সময় কাটাচ্ছিল। অন্যদিকে আমরা সেই মেডিকেল ইউনিভার্সিটি দেখতে পাই যেখানে সালমান ভর্তি হয়েছিল, আর সেই একই ইউনিভার্সিটিতে সংও ভর্তি হয়েছিল। একদিন সং আবারও চিচির সঙ্গে আসে একটা আর্ট এক্সিবিশনে। ওরা মাঝে মাঝে ঘুরে বেড়াতো। এখানে আসার পরে আমরা সংকে একটু অন্যরকম দেখি, হয়তোবা সে
এই প্রথম সিসিকে দেখে কিছুটা মুগ্ধ হয়েছিল আর সিসিকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। চিচিও তখন সঙ্গে অনেক ভালোবাসতো। এদিকে সেই সিনিয়রকে দেখি যে সিনিয়র সবসময় কিন্তু চেনের পিছনে লেগে থাকতো, তবে চেন সেই সিনিয়রকে স্পষ্ট বলে দেয় যে তার সিনিয়রের প্রতি তার কোনো রকমের ফিলিংস নেই। কিন্তু এই সিনিয়রের খুব মন খারাপ হয়ে যায়, তবে সিনিয়র খুব একটা বেশি কথা বলে না চেনকে। এরপরে চেন আবারও কথা বলতে শুরু করে জিংয়ের সঙ্গে। এরপরে ওরা সোজা একটা পাহাড়ে চলে আসে। মূলত এখানে ওদের সঙ্গে চিচি আর সঙ্গও এসেছে। ওরা এমন একটা শহরে এসেছে যেখানে সুন্দর কিছু লোকেশন আছে। ওরা মূলত ভ্যাকেশনে এসেছে। এখানে আসার পরে সং জিজ্ঞেস করে জিংকে যে তোমার আর চেনের ভিতরে সম্পর্কটা কি হলো? তুমি তো অনেকদিন ধরেই চেনকে পছন্দ করো তা আমি জানি। জিং বলে আরে তেমন কিছু না, কিন্তু সং বলে যে আমি মনে হয় চিচির প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়ছি। যাই হোক, ওদের দুজনকে এক করার জন্য এবার চেন আর জিং একটা প্ল্যান করে। ওরা বলে যেভাবেই হোক সং সং আর চিচিকে একসাথে রাখতেই হবে, তাই আমরা চারজন একসঙ্গে ঘুরতে যাব না। ওরা নিজেদের জামা ভিজিয়ে ওদের দুজনকে বলে যে দেখো আমাদের জামা ভিজে গিয়েছে, আমাদের আসতে একটু দেরি হবে, তোমরা আগে ঘুরে আসো, আমরা জামাটা চেঞ্জ করেই আসছি। তখন সং আর চিচি ওদের নিজেদের মতো ঘুরতে বেরিয়ে যায়। চেন তখন ওর রুমেই ছিল আর ঠিক তখনই ওখানে জিং আসে আর বলে শুনছেন আমার মাথায় না অনেক বড় একটা আইডিয়া এসেছে। ওদের দুজনকে এক করতে হলে ওদের দুজনকে একটা রুমে নিয়ে আসতে হবে। রুমের এই সুন্দর আলোর ভিতরে ওরা যখন কাছাকাছি আসবে তখন স্বাভাবিকভাবেই ওরা প্রেমে পড়ে যাবে। এই কথা শুনে চেন হাসতে থাকে। এসব বলতে বলতে জিংই ওর এত কাছে চলে এসেছিল যে প্রেম ওদের ভিতরে নয় বরং এদের ভিতরেই শুরু হতে যাচ্ছিল। দুজনেই অনেক লজ্জা পেয়ে যায় আর ছিটকে দূরে সরে যায়। আর জিং বলে আমার কোনো কাজ আছে, আমি চলে যাচ্ছি বলে এখান থেকে সোজা চলে যায়। ওদিকে আমরা চিচি এবং সঙ্গকে দেখতে পাই। ওরা খুব সুন্দর সুন্দর কিছু জায়গা ঘুরতে থাকে, নিজেদের ভিতরে গল্প করে। আর এই দুই উজবুক এরা দুজনের ভিতরে যে কি বলছিল কোনো কথাই বলে না। দুজন খুবই লজ্জা পেতে থাকে এবং এখানে ওখানে জাস্ট বসে থাকে। এরপরে রাত্রেবেলা কারোরই ঘুম আসে না। পরদিন সকালবেলা দেখা যায় জিং বলে যে তার অনেক জ্বর এসেছে, যেন সঙ্গ আর চিচি ঘুরতে যায় আর ওর টেক কেয়ার করার জন্য চেনকে এখানে রেখে যায়। ওরা দুজন ঘুরতে চলে যায় আর চেন এখানে থেকে যায়। ওর সত্যি সত্যি জ্বর চলে এসেছিল আর তাই চেন ওর জন্য পরিস রান্না করে নিয়ে আসে। আর তারপরে ও হঠাৎ করে জিংয়ের হাতে স্পর্শ করে যেন নিজের ভিতরে হার্টবিট ফার্স্ট অনুভব করে। তখনই ও অনুভব করে যে ও হয়তো জিংকে পছন্দ করে। ওর মনে পড়ে হাই স্কুলে কাটানো সেই সময়গুলো যখন জিং আর ও কত কাছাকাছি ছিল। বন্ধুত্ব ছাড়া নিছকি কোনোদিন কিছু মনে হয়নি ওর। সাথে সাথে জিংয়ের ঘুম ভেঙে যায় আর ও চেনকে বলে কি করছিলে তুমি আমার হাত নিয়ে? তখন চেন বলে আমি আবার তোমার হাত নিয়ে কি করছিলাম, তুমিই তো আমার হাত মুঠো করে ধরে রেখেছো পারভাট কোথাকার। জিং তখন বলে আমি তো ঘুমের ঘরে কি করেছে আমি বুঝতে পারিনি। যাই হোক, এদিকে আমরা পরদিন আবার চিচি আর সঙ্গকে দেখতে পাই। সং যেহেতু মেডিকেল স্টুডেন্ট তো ওর কাছে এই যে হার্টবিট মাপার যন্ত্রটা ছিল। আর তখন ওই হার্টবিট মাপার যন্ত্রটা কানে দিয়ে চিচি বলে আমি তোমার হার্টবিট দেখতে চাই। আর এরপরে ওকে একটা কিস করে বলে তোমার হার্টবিট অনেক ফাস্ট, কিন্তু তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? ওর কোনো উত্তর দেয় না আজকে। পরের দিন সং ওকে ডেকে পাঠিয়ে বলে আমিও তোমাকে ভালোবাসি। আর এতে অবাক হয়ে যায় চিচি আর ও অনেক খুশি হয়ে যায় আর ওর সঙ্গে জড়িয়ে ধরে। আর সেখান থেকেই ওরা ডেটিং শুরু করে। এই কথা ফোন দিয়ে যদি চেনকে না জানানো হয় তাহলে কি সিসির ভালো লাগবে? যতই হোক চেন তোর বেস্ট ফ্রেন্ড। ও যখন চেনকে জানায় চেন খুশি হয়ে আগে সেটা জিংকে জানায়। জিং সেটা জেনে আবার কল দেয় সোজা সঙ্গকে। সং বলে মাত্র আজকেই তো শুরু হলো। এরপরে ওদের সেমিস্টার শেষ হয়ে যায় আর ওরা সোজা বাড়িতে চলে আসে। চিচি যখন বাড়িতে এসেছিল ওর মা ওর উপর অনেক বকাঝকা করে, কারণ চিচিকে ওর মা ল নিয়ে পড়তে বলেছিল কিন্তু চিচি ওর মেথড চেঞ্জ করে ফেলেছে এবং ও ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছে। তার মায়ের সঙ্গে ওর খুবই ঝগড়া হয়। ঝগড়া করে ও সোজা চেনদের বাড়িতে চলে আসে। চেনরা তখন সবাই মিলে একসঙ্গে ডিনার করছিল। ঠিক তখনই চিচি আসে আর বলে আজকে কি আমি তোমার বাড়িতে থাকতে পারি? চেন বলে আরে এভাবে কেন বলছো, অবশ্যই থাকতে পারো। এরপরে এখানে নিয়ে আসা হয় চিচিকে। এদিকে আমরা সঙ্গের মা জিংয়ের মাকে বলতে শুনি তারা দুজনে চেনের মাকে বলছিল চেন খুবই ভালো মেয়ে, আমি তো আমার ছেলের জন্য ওকে বউ বানাতে। চেনকে নিয়ে তখন দুজনের মায়ের টানাটানি শুরু করে দিয়েছে। আর এর ভিতরেই হঠাৎ করে চিচি উঠে দাঁড়িয়ে বলে আমি আর সং ডেট করছি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। চিচির এত সাহস দেখে সত্যিই অবাক হওয়ার কথা ছিল, কিন্তু সঙ্গের মা একটু কেমন কেমন করে, কারণ চিচিরা ছিল অনেক বড় লোক, তারা এত বড় লোক ছিল না। এরপরে আমরা দেখতে পাই এরা তিন বন্ধু এসেছিল একটা ডায়মন্ড রিং খুঁজতে, মূলত চেনের মাকে উপহার দিবে বলে। আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল। চিচি সঙ্গের জন্য অনেক সুন্দর একটা শার্ট নিয়ে আসে যেটার অনেক দাম ছিল, তবে সং সেটা জানতো না। আর সং চিচিকে একজোড়া কানের দুল উপহার দেয়, যেটা এখন চিচির কানেই দেখতে পাচ্ছেন। ও নিজে পুঁথি দিয়ে ওটা বানিয়েছে।
এরপরে ওরা ওদের কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসে। এখানে চিচির অনেক বড়লোক এক ফ্রেন্ড ওকে ডায়মন্ডের একটা ইয়ারিং গিফট করে, আর এটা দেখে সত্যি সত্যি সঙ্গের খুব খারাপ লাগে, কারণ সং এত বড় লোক নয়, ও তো ভালো কিছু গিফটও দিতে পারলো না ওর গার্লফ্রেন্ডকে। এদিকে এদের দুজনকে দেখুন, এদের ভিতরে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বলে সেরকম কোনো ফিলিংসই নেই। যাই হোক, পরদিন আবারও সং আসে চিচির সঙ্গে দেখা করতে আর ওর সেই শার্টটা ফিরিয়ে দিতে, কারণ এত দামি শার্ট ও নিতে পারবে না। চিচি বলে এবারের মতো নাও, আর কখনো এত দামি কোনো কিছু আমি তোমাকে গিফট করব না। এদিকে চেন ওর মাকে নিয়ে এসেছিল একটা জামা কাপড়ের দোকানে। ওর বাবা আর মায়ের সুন্দর করে বিয়ে হয়নি, তাই ওদের কোনো বিয়ের ফটোশ্যুটও করা নেই। চেন চেয়েছিল বাবা মা যেন একসঙ্গে অন্তত বিয়ের মতো করে ফটোশ্যুট করতে পারে, তাই ওর মাকে এরকম একটা গিফট দিল। ওর মা তো খুশিতে কেঁদে দেয়। তো এসব শেষ করে চেন আর জিং ফিরছিল, তখন হঠাৎ করে চেন বলে, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? কই, আমার হাতে তো নয়, তোমার জামাই নাকি? এটা বলে অনেকটা জিংয়ের দিকে এগিয়ে যায়, কিন্তু বেশ কাছাকাছি চলে এসেছে দেখে যখন চেন আবার পিছিয়ে যায়, জিং তখনই ওকে ধরে ফেলে আর ওকে বেশ কাছে টেনে নেয়। কোনো কথাবার্তা ছাড়াই ওকে একটা কিস করে বসে। এতে চেন পুরো অবাক হয়ে যায়। আমরা তো ভেবেছিলাম এরা নিছক বন্ধু ছাড়া আর কোনো কিছু হয়তো কোনোদিন হতে পারবে না, তবে ফাইনালি মনে হচ্ছে যে ওদের ভিতরে রোমান্টিক কোনো সিচুয়েশন হয়তো শুরু হতে চলেছে। জিং চেনকে বলে, তুমিও কি আমাকে পছন্দ করো? চেন বলে, আমাকে সঠিকভাবে তো প্রপোজ করবে, তারপরেই না আমি তোমাকে বলবো যে আমি তোমাকে পছন্দ করি কিনা। জিং বলে, ঠিক আছে, তাহলে সঠিকভাবে করব। এরপরে ওরা দুজনেই রুমে চলে আসে আর ফোনে SMS করতে থাকে। তখন ওকে সুন্দর করে প্রপোজ করে জিং, আর চেনও ওকে হ্যাঁ বলে দেয়। এই আনন্দে লাফালাফি করতে গিয়ে জিং তার পুরো খাটটাই ভেঙে ফেলেছিল। পরে ভাঙতে ভাঙতে ওভাবেই ও মেসেজ দেয় চেনকে। ওর মা এসে দেখে যে ছেলে একেবারে ভাঙা খাটে শুয়ে আছে। এরপরে দেখতে পাই ওরা আবারও ভার্সিটিতে ফিরে এসেছে, আর সেদিন চেন আর তার বান্ধবীরা এসেছিল বয়েজ হোস্টেলে। আর এখানে তো মেয়েদের ঢুকতে দেওয়া হবে না, তারপরেও ওরা অনেক কারসাজি করে ভিতরে ঢোকে। এখানে মূলত ওরা হটপট খাওয়ার জন্য এসেছিল। সবাই যখন গল্প করছিল তখন চেন আর জিং ওদের বোঝানোর চেষ্টা করে যে ওরা দুজন রিলেশন করছে, কিন্তু কেউ ওদের কথা পাত্তাই দেয় না, কারণ কেউ মানতেই পারে না ওরা কখনো রিলেশন করবে। ঠিক তখনই কারেন্ট অফ হয়ে যায় এবং হোস্টেলের যে খালা সে আসে চেক করতে যে কেউ রুমের ভিতরে রান্নাবান্না করছে কিনা, কিন্তু এখানে কাউকে তো দেখাই যাচ্ছিল না। প্রত্যেকটা মেয়েই ছেলেদের বেডের ভিতরে শুয়ে আছে এবং একটা করে কম্বল মুড়ি দিয়ে আছে। চেনকে দেখতে পায় যার পা বেরিয়ে গিয়েছিল বাইরে থেকে। খালা তো প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু জিং বলে ওটা আমার পা। এটা দেখে খালা তো অবাক, যে এরকম মেয়েদের মতো মজা কি এখনো কোনো ছেলে পড়ে নাকি। যাই হোক, পরদিন আমরা আবার চেন আর জিংকে দেখতে পাই। ওরা দুজন বলছিল যেহেতু আমাদেরকে কেউ বিশ্বাস করছে না আমরা এখন কাপল, তাই আমাদেরকে অবশ্যই কাপল কিভাবে হতে হয় সেটা প্র্যাকটিস করতে হবে। তাই ওরা দুজনে একটা জায়গায় আসে, মূলত ওরা কিভাবে কিস করতে হয় সেটা প্র্যাকটিস করবে। চেন একটা জায়গায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, আমি ড্রামাতে দেখেছি এখানে নায়ক আসে আর তারপরে কিস করে, আজকে আমি এখানে দাঁড়াবো আর তুমি এভাবে আমার সঙ্গে রোমান্টিক হওয়ার চেষ্টা করবে। তো অনেক করে চেষ্টা করে জিং, কিন্তু ওরা করতেই পারে না, দুজনেই হেসে ফেলছিল। ঠিক তখনই ওদের এক ফ্রেন্ড এখানে আসে আর এসে দেখে অনেকগুলো বাদাম দিয়ে লাভ সাজিয়ে লিখে রেখেছে জিং। ও মুঠো করে বাদামগুলো তুলে নিজের পকেটে ভরতে লাগে আর বলে, জিং, এতগুলো বাদাম দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আসলে এদের দুজনকে একসঙ্গে দেখে কেউই মনে করে না কখনো কাপল হতে পারবে। যাই হোক, এরপরে ওরা দুজনে হতাশ হয়ে বাইরে বের হয়ে আসে আর বলে, আমরা কিভাবে কাউকে বলবো যে আমরা কাপল? কেউ তো আমাদের বিশ্বাসই করছে না। তখন চেনকে বলে, কিন্তু তুমি আমাকে কবে থেকে পছন্দ করতে শুরু করেছো সেটাই তো বললে না। চেন তখন বলে, যেদিন তোমার জ্বর এসেছিল ওই যে ঘুরতে গিয়ে, আমার মনে হয় তখন থেকেই আমি অনুভব করেছি যে আমি তোমাকে পছন্দ করি। ঠিক তখনই ওখানকার লাইটটা অফ হয়ে যায় আর সাথে সাথে ওরা দুজনে বেশ কাছাকাছি চলে আসে আর ফাইনালি ওরা একে অন্যকে কিস করতে পারে। যাই হোক, এখানে ওদের 4 বন্ধু চলে এসেছিল আর উপর থেকে ওরা তালি দিতে দিতে বলে, ফাইনালি তোমরা পেরেছো। আসলে আমরা অনেক আগে থেকেই জানি যে তোমরা দুজনের রিলেশনে আছো, কিন্তু আমরা তো পাত্তাই দিচ্ছিলাম না তোমাদের সারপ্রাইজ দেবো বলে। এরা দুজনে খুবই লজ্জা পেয়ে যায়। এদিকে চিচিকে দেখি ওর এলিট ফ্রেন্ডদের সঙ্গে ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই ওকে ওখান থেকে নিয়ে সং চলে আসে ওর রুমে। ও সংকে বলে আজকে রাতটা এখানে থেকে যেতে। সং বলে আগামীকাল আমার পরীক্ষা, কিন্তু এতে চিচি খুবই রেগে যায় আর ওর উপর অনেক রাগারাগি করে ওর সঙ্গে ব্রেকআপ করে দেয়। আসলে কখনোই সং আর চিচির যেত না, ওরা দুজন 2 রকমের স্ট্যান্ডার্ড থেকে বিলং করে আর সেজন্য ওদের কখনোই এক হওয়া পসিবল ছিল না। পরদিন চিচি আবার সংকে ডেকে ওকে জড়িয়ে ধরে বলে, আমি বিদেশে চলে যাচ্ছি, আমি জানি তুমি আমার সঙ্গে কখনোই যাবে না, তাই আমাদের সম্পর্ক এখানেই শেষ। এটা বলেও চলে যায়। সং যখন ওর মাকে এই কথা জানায় ওর মার খুব খারাপ লাগে, কারণ ওর মা চেয়েছিল সঙ্গের সঙ্গে হয়তো চিচির বিয়ে হবে, কিন্তু না,
এই সম্পর্কটা থাকলো না ওদের। শুধুমাত্র সংরা হয়তো গরিব লোক, এজন্য। যাই হোক, সং তো অনেক চুপচাপ, তাই ও কতটা কষ্ট পাচ্ছে তা খুব একটা বোঝা যায় না। এভাবে ওদের ফাইনাল ইয়ার চলে আসে। দেখতে দেখতে ওরা সবাই অনেক বড় হয়ে গিয়েছে, যে যার মতো কাজকর্ম নিয়ে বিজি আছে। জিং একটা কোম্পানির আন্ডারে কাজ করার চেষ্টা করছে এবং ও নিজে একটা অ্যাপার্টমেন্ট ভাড়াও নিয়েছে। সেখানে ওর সমস্ত জামা কাপড় এবং আনুষঙ্গিক সবকিছু গুছিয়ে দেওয়ার জন্য চেন আসে। তবে সেদিন গোছাতে গোছাতে অনেক লেট হয়ে যায়, তাই চেন সেদিন ওখানে থেকে যায়। এবং ওখানে যখন ঘুমিয়ে পড়ে তখন জিংকে দেখি। জিং খুব একটা চেনের কাছাকাছি যায় না, শুধু দূর থেকে ওর ঘুমন্ত মুখটা দেখতে থাকে। জিং এবং চেনের ভিতরে যে বন্ধন বা কেমিস্ট্রি, সেটা আমি খুব একটা উপলব্ধি করতে সত্যিই পারিনি। ওদের ভালোবাসার থেকে মনে হয় বন্ধুত্বটাই বেশি সুন্দর ছিল। যাই হোক, এদিকে যে কোম্পানির আন্ডারে কাজ করার চেষ্টা করেছিল জিং, সেখানে জিংয়ের যে ট্যালেন্ট আছে সেটা কেউ টেরই পাচ্ছিল না এবং জিং এখানে ভালোভাবে কাজও করতে পারে না। এদিকে আমরা হাসপাতাল দেখতে পাই, যেখানে আমরা সংকে দেখি আর সঙ্গে সঙ্গে যে সৌমান নামের মেয়েটি পড়তো তাকেও দেখি। এই প্রথম ওরা ওটিতে ঢুকেছে এবং এখানে দেখা যায় একজন লোকের অপারেশন হচ্ছে এবং কিছুক্ষণ বাদেই সে মারা যায়। চোখের সামনে এরকম একটা পেশেন্টের মৃত্যু দেখে ওরা দুজনেই ভীষণই খারাপ লাগে ওদের। এবং দেখা যায় ওরা দুজন যে বাসা ভাড়া নিয়েছে সেটাও পাশাপাশি। দুজনের যেহেতু খারাপ লেগেছে তাই ওরা দুজনেই এক রুমে বসে নুডলস খাচ্ছিল। দুজন এতটাই চুপচাপ হয়ে বসেছিল যে কেউ কারো দিকে তাকাচ্ছিল না। দুজনেই অনেক বেশি আপসেট ছিল, কারণ ওরা যেহেতু ডক্টর হয়েছে, এরকম মৃত্যু ওদের রোজ দেখতে হবে। কি মনে করে সমান হঠাৎ করেই সঙ্গে কিস করে নেয়, যদিও এদের ভিতরে ভালোবাসার কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এরপরে আমরা দেখতে পাই যে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছিল চেনের। ঠিক তখনই চেনকে নিচ থেকে উঁচু করে ধরে ওর বয়ফ্রেন্ড। আজকে যদিও অনেক বিজি ছিল ওর বয়ফ্রেন্ড, তারপরেও এখানে জিং এসেছে শুধুমাত্র ওর গ্রাজুয়েশনের দিন থাকবে বলে। এরপরে ওদের আবারও একবার দেখা হয় চার বন্ধুর, এবং এরাও অনেক গল্প সল্প করে, কিন্তু তারপরেও দেখা যায় যে এদের জীবন এখন অনেকটাই কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। আগের মতো আর কোনো কিছু নেই, এখন বেশ দায়িত্ব নিজেদের কাঁধে। জিংও সবসময় অনেক বিজি থাকতো, আর সেজন্য চেনের সঙ্গে খুব একটা টাইম দিতে পারতো না। একদিন ও চেনকে কল করে জানতে পারে যে চেন কিছু স্যাম্পল কালেক্ট করার জন্য একটা জঙ্গলে গিয়েছে। তবে চেনের সঙ্গে একটা সিনিয়রও গিয়েছে, কিন্তু সেখানে যাওয়ার পরে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানে ওই সিনিয়রের থেকে আলাদা হয়ে যায় চেন, আর ও পুরো একা পড়ে যায়। আর এখানে একটা রেস্কিউ টিমও এসেছিল। এই ঘটনা যখন জানতে পারে জিং, তখন জিং দৌড়ে ওই স্পটে চলে যায়। ও সব জায়গায় খোঁজার চেষ্টা করে চেনকে, কিন্তু কোথাও পায় না। ওই সিনিয়রকে অনেক মারধর করে। ও ভাবে এই অ্যাক্সিডেন্টে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে গেল চেনের। ও এত কষ্ট পেয়েছিল যে ও খুবই ভয় পেয়ে আস্তে আস্তে এগোতে থাকে বনের ভিতরে, আর ও এসে চেনকে খুঁজে পেয়ে যায়। আর সেদিন ও চেনকে অনেক কথা বলে যে আসলে ও চেনকে ছাড়া একদম অসম্পূর্ণ। ও কখনোই চেনকে ছাড়া নিজের জীবন ভাবতেও পারে না। এবং এই প্রথমবার ও এতটা ক্লোজ হয় চেনের, এবং চেনকে অনেক সুন্দর করে প্রপোজ করে। ওদের ভিতরে কিছুদিন যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটাও আস্তে আস্তে কেটে যায়। এরপরে ওরা দুজনেই চলে আসে ওদের রুমে। এখন থেকে চেন আর জিং অনেক সময় একসাথে থাকতো, এবং অনেক সময় চেন জিংয়ের বাড়িতেই থাকতো। আজকে রাত্রেবেলায় ও জিংয়ের বাড়িতেই ছিল। সেখানে যখন রাত্রেবেলা ও গোসল করতে যায়, হঠাৎ করেই তখনই কারেন্ট অফ হয়ে যায়, আর বাথরুমে অনেক ভয় পাচ্ছিল চেন, তাই একটা মোমবাতি নিয়ে বাথরুমের ভিতরে গিয়ে দাঁড়িয়েছিল জিং। এমনই ছিল ওদের সম্পর্ক, কিন্তু তারপরেও কোথায় জানি ওদের কেমিস্ট্রি একদম জমেনি। এরপরে আমরা দেখতে পাই ওরা সবাই এখন লাইফে এস্টাবলিশ হয়ে গিয়েছে। একদিন ওরা সব বন্ধুরা দেখা করে, তখন আমরা চিচিকেও দেখি, চিচিও ফিরে এসেছে। সেখানে আমরা একটা বই দেখি, একটা হলো ফাউন্টেন হেড, আর আরেকটা ছিল অন্য কোনো একটা বই। এই ফাউন্টেন হেড বইটা নিয়ে এসেছে লিতিয়ান নিয়ে এসে বলে হাই স্কুলে ক্রস বুকিং এ এই বইটা রেখেছিল চিচি, কিন্তু চিচির এই বইতে কেউ 2 লাইন লিখে দিয়েছিল। এই লেখাটা আসলে কে লিখেছিল? সং লিখেছিল, কারণ এটা সঙের হাতের লেখা। সং তখন বলে যে হ্যাঁ, এটা আমি লিখেছিলাম, তবে আমি একটা আমার বন্ধুর হয়ে লিখেছিলাম। তখন সবাই জিজ্ঞেস করে কে সেই বন্ধু। তখন ওই জিংয়ের কথা বলে। তখন সবাই বুঝতে পারে যে জিং আসলে অনেক আগে থেকে চিচিকে পছন্দ করত। চিচি নিজেও অবাক হয়ে যায়। জিংয়ের দিকে চেন তাকিয়ে থেকে বলে তুমি ওকে পছন্দ করতে? তখন জিং বলে আরে সেটা তো অনেক আগের ব্যাপার। আর এদিকে ক্যাসার অব দি রে নামের একটা বই হাতে তুলে নিয়ে শিন বলে এ বইটা কে রেখেছিল? আসলে ও বইটা রেখেছিল হচ্ছে সং, কিন্তু ও ভেবেছিল ওই বইটা রেখেছে জিং। তবে জিং তো ওই বইটা রাখেনি, কারণ শিন তখন জিংকে পছন্দ করত। আর এটাও এখন সবাই জেনে গেল। আচ্ছা, তো চিচি যে এতকাল পরে বিদেশ থেকে ফিরে এসেছে, ওর এখন বিদেশে একটা বয়ফ্রেন্ডও হয়েছে। এরপরে এদের সবাইকে জিং তার বাড়িতে আমন্ত্রণ জানায়, আর তারপরে ওর ক্যামেরায় যা কিছু রেকর্ড করা ছিল তা সবাইকে দেখায়। লিতিয়ান তখন কেমন ছিল আর এখন কেমন আছে সেটার পার্থক্য ওখানেই বোঝা যায়।
এদিকে চিচি তখন ওর যে জীবনধারা ছিল আর এখন যে জীবনধারা তাও দেখানো হয়। চিচি তখন ওর নিজেকেই বলে, আমি এখন অনেক ভালো আছি, আগে অনেক বোকা ছিলাম, আর এখন আমি আমার নিজের জীবন নিয়ে অনেক খুশি আছি। তারপরে আমাদের শাওমানকে দেখানো হয়। শাওমানের জীবন দর্শন তখন আরেক রকম ছিল আর এখন আরেক রকম। ও বলে, আমি আমার নিজেকে নিয়ে খুশি আর আমি একজন অনেক ভালো ডক্টর হতে চাই। আমরা শিনকে দেখি, শিন তখন বেশ ইমম্যাচিউর ছিল, তবে শিন এখন অনেক ম্যাচিউর। আর সং তখন বেশি একটা মানুষের সঙ্গে মিশতো না, খুব একটা কথা বলতো না, কিন্তু সং নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছে। তবে ও ওর আগের সেলফ নিয়েও খুশি আর এখনকার জীবন নিয়েও খুশি। আর চেন সবসময় একই রকম আছে। ওর না ছিল নির্দিষ্ট কোনো গোল আর না ছিল বিশাল কোনো অ্যাম্বিশন, কিন্তু ও এখন অনেক ভালো আছে। তাই ও বলে, আমি সবসময় নিজেকে ধন্যবাদ দিব কারণ আমি ভালো আছি। এরপরে ওরা সবাই ওই বাড়ি থেকে একজন একজন করে বাইরে বের হয় আর কিছু একটার দিকে তাকিয়ে ওরা হাসতে থাকে। হয়তোবা ওদের সেই জীবন্ত শৈশবের দিকে অথবা কৈশোর বা তারুণ্যের দিকে তাকিয়ে ওরা হেসেছিল, যে সময়টা ওরা একসঙ্গে কাটিয়েছে। আর এখন জীবন নব গন্তব্যে ভিড়েছে। শেষ দৃশ্যে তারা সবাই আবার একদিন ফিরে আসে সেই পুরনো লাল বাড়ির নিচে। একসময় সবকিছু পাল্টে যায়, কিন্তু কিছু জায়গা, কিছু মুহূর্ত সবসময় বাড়ির মতোই থেকে যায়। আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় এই ড্রামার গল্প। এই ছিল অলওয়েজ হোমের গল্প, একটা ছোট শহরের শৈশব, বন্ধুত্ব আর প্রথম ভালোবাসার রঙিন প্রতিচ্ছবি, যেখানে কিছু মানুষ বদলে যায় কিন্তু তাদের ফেলে আসা মুহূর্তগুলো থেকে যায় চিরকাল। আর এতক্ষণ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। যদি এই গল্প আপনাদের একটু হৃদয়ে বাজে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবারও ফিরবো নতুন কোনো ভালোবাসার গল্প নিয়ে। আর ততক্ষণ আপনারা সবাই অনেক ভালো থাকবেন। গপ্প বাই রোজ মানে ভালোবাসার গপ্প। তো যাই হোক, আজ পর্যন্তই, টাটা।